আচ্ছা, তোমাদের আগের দিন পাবলিক ফাইন্যান্সের নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস অব্দি আমাদের করা হয়েছিল। আজকে আমরা তার পরের পোর্শনটা থেকে শুরু করব। তো ফার্স্টে হচ্ছে তোমাদের আগের দিন যতটা আমি পড়িয়েছি সেই পর্যন্ত তোমাদের যদি কারোর কিছু কোয়ারি বা ডাউট থাকে যে পার্টটুকু অব্দি আগের দিন করানো হয়েছে সেইটা আগে তাহলে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। আগে ওটা আমি বলে দিই, কারোর কোনো ডাউট বা প্রবলেম থাকলে তারপর আজকের পার্টটা শুরু করব। স্যার বলছি পয়েন্ট অফ ইমপ্যাক্ট এন্ড পয়েন্ট অফ ইনসিডেন্স যে জিনিসটা ছিল মানে ওই মানে ডাইরেক্ট হুম, ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স বোঝানোর জন্য ওই জায়গাটা যদি স্যার একটু মানে ক্লিয়ার করে বলেন ল্যাঙ্গুয়েজটা। মানে এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছি কিন্তু এই হুম। ল্যাঙ্গুয়েজটা যদি ক্লিয়ার করে বলেন। দেখো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স আর একটা পয়েন্ট অফ ইম্প্যাক্ট। বিষয়টা হচ্ছে আগের দিন তোমাদের যখন আমি ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশনটা পড়িয়েছিলাম বা দুটোর মধ্যে আমরা একটা কম্প্যারিজন করেছিলাম, তাতে আমরা বলেছিলাম যে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই সমস্ত ট্যাক্স যেখানে বার্ডেন অফ ট্যাক্সটাকে শিফট করা যায় না, আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেখানে বার্ডেন অফ ট্যাক্সটাকে শিফট করা যায়। এবার এই যে দুটো টার্ম বলছো, যেটা যে একটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স আর একটা হচ্ছে পয়েন্ট অফ ইম্প্যাক্ট, এটা মনে রাখবে এইভাবে। পয়েন্ট অফ ইনসিডেন্স হচ্ছে যার ওপর ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করছে। অর্থাৎ আমার ওপর ধরে নাও আমাকে যদি গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স পে করতে বলে, দ্যাট মিনস আমার ওপর যদি গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স ইম্পোজ করে, তাহলে আই এম দি পয়েন্ট অফ ইনসিডেন্স। যার ওপর ট্যাক্স বসানো হচ্ছে তাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। এবার পয়েন্ট অফ ইম্প্যাক্ট মানে কি? পয়েন্ট অফ ইম্প্যাক্ট হচ্ছে যেখানে আমি, ধরে নাও যে ট্যাক্সটা আমাকে গভর্নমেন্ট পে করতে বলছে, আমি সেই ট্যাক্সটা আমি গভর্নমেন্টকে পে করছি। তাহলে যে পে করছে ট্যাক্সটা তাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইম্প্যাক্ট। যার উপর গভর্নমেন্ট ট্যাক্সটা ইম্পোজ করছে সে হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স, আর যে ট্যাক্সটা পে করছে তাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইম্প্যাক্ট। এবার আমরা যদি এটা ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের রেসপেক্টে ভাবার চেষ্টা করি, তাহলে ডাইরেক্ট ট্যাক্সে আমরা বলেছিলাম যার উপর ট্যাক্স বসানো হচ্ছে সেই সেম পার্সনই কিন্তু ট্যাক্স বার্ডেনটা ক্যারি করছে, অর্থাৎ সেই কিন্তু ট্যাক্সটা পে করছে। তাহলে ইন কেস অফ ডাইরেক্ট ট্যাক্স, পয়েন্ট অফ ইনসিডেন্স আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট দুটো সেম হচ্ছে, মানে পয়েন্ট অফ ইম্প্যাক্ট আর পয়েন্ট অফ ইনসিডেন্স কোয়েনসাইড করছে। কিন্তু ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স আমরা কি বলেছিলাম? গভর্নমেন্ট যার ওপর ট্যাক্স ইম্পোজ করছে সে কিন্তু ট্যাক্স বার্ডেনটা অন্য কারোর ওপর শিফট করে দিচ্ছে। যেমন ধরো জিএসটির ক্ষেত্রে গভর্নমেন্ট ট্যাক্সটা ইম্পোজ করছে অন দ্য সেলার, তাহলে যার ওপর ট্যাক্স ইম্পোজ করা হয় সে হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। তাহলে জিএসটি যে সেলারের ওপর গভর্নমেন্ট ইম্পোজ করছে সেই সেলার হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। কিন্তু সেলার কি করছে? সেলার এই ট্যাক্সের বার্ডেনটা শিফট করে দিচ্ছে অনটু দা বায়ার। বায়ার যখন কমোডিটিটা পারচেস করছে তার জন্য যে প্রাইসটা পে করছে, সেই প্রাইসটা পে করার সময় বায়ারই কিন্তু ট্যাক্সের অ্যামাউন্টটা পে করছে। তার মানে বায়ার হচ্ছে এখানে পয়েন্ট অফ ইম্প্যাক্ট, যে কিনা ট্যাক্সটা পে করছে। তাই ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স, পয়েন্ট অফ ইনসিডেন্স আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট দুটো ডিফারেন্ট হচ্ছে। বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর বলো কারোর কিছু যদি জানার থাকে। স্যার স্ক্রিনটা একবার শেয়ার করুন ওই মানে সমস্ত ছোট করে আসছে। স্যার হ্যাঁ, স্ক্রিন পরে করে দিচ্ছি, বলো। প্রাইভেট কোম্পানিরা যে অনেক সময় মার্কেটে শেয়ার ছেড়ে একটা 49% ইনভেস্টমেন্ট করে না, হুম। গভর্নমেন্ট কোম্পানিগুলো কি সেরকম ভাবে মানে শেয়ার মার্কেটে তারা স্টক ছাড়ে? গভর্নমেন্ট কখনো স্টক ছাড়তে পারে না। প্রথম কথা হচ্ছে, এটা যখন আমি পরে তোমাদের অন্য টপিক পড়াবো তখন সেটা বুঝতে পারবে। বেসিক্যালি ব্যাপারটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে শেয়ার বা স্টক এটা ইস্যু করে বা সেল করে একমাত্র বিভিন্ন কোম্পানিজ।
এবার সেই কোম্পানি প্রাইভেট কোম্পানি হতে পারে বা পাবলিক সেক্টর কোম্পানিও হতে পারে। তুমি যদি ইন্ডিয়ার স্টক মার্কেট দেখো, সেই স্টক মার্কেটে তুমি যেমন টাটা স্টিলের শেয়ার দেখতে পাবে, তেমনি আবার তুমি সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডেরও শেয়ার দেখতে পাবে। এখানে টাটা স্টিল হচ্ছে প্রাইভেট কোম্পানি, সেল হচ্ছে একটা পাবলিক সেক্টর কোম্পানি। সুতরাং কোম্পানি কিন্তু শেয়ার ইস্যু করে, নট দ্য গভর্নমেন্ট। মানে ডিসইনভেস্টমেন্ট আর প্রাইভেটাইজেশন এই দুটো তো আলাদা জিনিস। দুটো আলাদা জিনিস, পুরোপুরি আলাদা নয়। জিনিসটা এইভাবে বলা যেতে পারে যে ডিসইনভেস্টমেন্ট হচ্ছে, বা রাদার এভাবে উল্টোটা ধরে নাও তাহলে বুঝতে সুবিধা হবে, প্রাইভেটাইজেশন হচ্ছে এক্সট্রিম ফর্ম অফ ডিসইনভেস্টমেন্ট। জিনিসটা এইভাবে বোঝাই যে ইন্ডিয়ান রেলওয়েজ একটা পুরোপুরি একটা গভর্নমেন্ট কোম্পানি, কোম্পানি বলা উচিত হবে না, ইন্ডিয়ান রেলওয়েজ হচ্ছে একটা পুরোপুরি ভাবে পাবলিক সেক্টর অর্গানাইজেশন। এই ইন্ডিয়ান রেলওয়েজ এর টোটাল যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল হোল্ডিংটা কার হাতে রয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রয়েছে। এবার মনে করো কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করছে যে ইন্ডিয়ান রেলওয়েজ এর 30% শেয়ার কি 40% শেয়ার সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মার্কেটে সেল করবে। এবার মনে করো সেই 30% শেয়ার আজকে ধরে নাও উইপ্রো হোক কি তোমার ইনফোসিস হোক, এই জাতীয় কোনো একটা প্রাইভেট সেক্টর কোম্পানি তারা ইন্ডিয়ান রেলওয়েজ এর 30% শেয়ার পারচেস করবে। দিস ইজ কল্ড ডিসইনভেস্টমেন্ট। অর্থাৎ ডিসইনভেস্টমেন্টের মানে হচ্ছে গভর্নমেন্ট যখন তার নিজের শেয়ার হোল্ডিং এর একটা পার্সেন্টেজ যখন সেল করে দেয়, দ্যাট ইজ কল্ড ডিসইনভেস্টমেন্ট। এবার প্রাইভেটাইজেশন বলতে কি বোঝায়? প্রাইভেটাইজেশন বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে দুরম ভাবে ভাবতে পারো যে গভর্নমেন্ট যদি কালকে ডিসাইড করে যে ইন্ডিয়ান রেলওয়েজ এর আমি 100% শেয়ারই সেল করে দেবো, তাহলে সেটা একটা ধরনের প্রাইভেটাইজেশন। অর গভর্নমেন্ট যদি বলে যে আমি মেজরিটি শেয়ার হোল্ডিং সেল করে দেবো, মেজরিটি বলতে আমরা যেটাকে ধরি সেটা হচ্ছে 51% শেয়ার হোল্ডিং। ইন্ডিয়ান রেলওয়েজ এর 51% শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেল করে দেয়, এবং সেটা মনে করো সাপোজ আমি যদি একটা প্রাইভেট কোম্পানির কথা ধরি, সে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ান রেলওয়েজ এর 51% শেয়ার কিনে নিল। তার মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি হয়ে গেল মেজর শেয়ার হোল্ডিং অফ ইন্ডিয়ান রেলওয়েজ, শেয়ার হোল্ডার অফ ইন্ডিয়ান রেলওয়েজ। তার মানে তখন ইন্ডিয়ান রেলওয়েজটা কিন্তু হয়ে যাবে একটা প্রাইভেট সেক্টর কোম্পানি। সো আগের যেটা বললাম 30% সেটাও ডিসইনভেস্টমেন্ট, 100% বা 51% সেটাও ডিসইনভেস্টমেন্ট। কিন্তু প্রথম যে 30% ডিসইনভেস্টমেন্টের কথা বলেছি, তাতে কিন্তু কোম্পানি বা অর্গানাইজেশনের নেচারটা চেঞ্জ হচ্ছে না, সেটা গভর্নমেন্ট হোল্ডিং বা গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসাবেই থেকে যাচ্ছে, একটা পাবলিক সেক্টর অর্গানাইজেশন হিসাবেই থেকে যাচ্ছে। কিন্তু সেকেন্ড যে দুটো এক্সাম্পল দিচ্ছি, ইন কেস অফ 100% অর 51%, তাতে কিন্তু অর্গানাইজেশনটার নেচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড প্রাইভেটাইজেশন। সেই জন্য এক্সট্রিম ফর্ম অফ ডিসইনভেস্টমেন্টকে আমরা বলতে পারি প্রাইভেটাইজেশন। দুটো রিলেটেড বাট উইথ সাম ডিফারেন্সেস। বলো, বুঝতে পারলে? স্যার কেউ 100% যদি শেয়ার মানে যদি 100%ই মনে করুন গভর্নমেন্ট শেয়ার হোল্ড করছে, আর গভর্নমেন্ট 51% শেয়ার হোল্ড করছে, 49% শেয়ার অন্য কাউকে বেচে দিয়েছে সে, এই দুটোর মধ্যে কোনো কোম্পানির ফাংশনে কি কোনো পরিবর্তন হয়? দুটোকে তো হ্যাঁ, গভর্নমেন্টই চালাবে। অবশ্যই দুটোই হচ্ছে, কিন্তু তার যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে, সেই বোর্ড অফ ডিরেক্টরসে 49% কোনো একটা প্রাইভেট কোম্পানির যে হোল্ডিং আছে, তাদের একটা সাফিসিয়েন্ট নাম্বার অফ রিপ্রেজেন্টেশন থাকে। আজকে 100% গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং থাকলে তার বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে সবই হচ্ছে গভর্নমেন্ট, মানে রিপ্রেজেন্টেটিভ, এইভাবেই যদি বলি সবই হচ্ছে সরকারের লোক। কিন্তু যখন 51% শেয়ার হোল্ডিং এর কথা বলছো, সেক্ষেত্রে 49% যে প্রাইভেট কোম্পানি হোল্ড করছে তার একটা রিপ্রেজেন্টেশন বোর্ড অফ ডিরেক্টরস এ থাকে। সেক্ষেত্রে কোম্পানি কে মানে বেসিক্যালি যেটা বলা যেতে পারে, কোম্পানির পলিসি মেকিং, কোম্পানির ডিসিশন মেকিং, কোম্পানির মোড অফ অপারেশন, এইগুলোতে তো একটা ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, তোমাদের আর
বাজেট বা পাবলিক ফাইন্যান্স রিলেটেড আর কারোর কোনো কোয়ারি আছে? বেশ, তাহলে আমরা আজকে নেক্সট পার্টটা থেকে শুরু করি। আচ্ছা, একটু স্ক্রিনটা দেখে নেবে ঠিকঠাক আছে কিনা, তারপর শুরু করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটু আগের দিনে যেটা করেছিলাম তার একটা জায়গা একটুখানি আজকে একবার একটুখানি আমরা মনে করে নিই, তাহলে আমাদের শুরুটা করতে সুবিধে হবে। আমরা বাজেটের স্ট্রাকচারটা করেছিলাম আগের দিন। তাতে বাজেটের বেসিক্যালি দুটো কম্পোনেন্ট, রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার। রিসিপ্টের পার্টটা আমরা ডিসকাস করছিলাম, সেটাই আজকে কন্টিনিউ করব। গভর্নমেন্ট বাজেটের যে রিসিপ্ট পার্ট, সেই রিসিপ্টটাকে আমরা দুটো ক্লাসিফিকেশন করেছিলাম। দুটো ধরনের রিসিপ্ট আছে গভর্নমেন্টের, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট এবং একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট ফার্দার ডিভাইডেড ইনটু টু টাইপস, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। আমরা আগের দিন নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট সেটা আমরা কমপ্লিট করেছি। আমরা রেভিনিউ রিসিপ্ট পার্টটাকে যদি কমপ্লিট করি আজকে, মানে আমাদের রেভিনিউ এর রিসিপ্টের মধ্যে আমরা নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট যেহেতু কমপ্লিট করেছি, তাহলে এবার আমাদের যে পার্টটায় যেতে হবে সেটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট পার্টটাতে। আমরা বাজেটের স্ট্রাকচার থেকে এটাও আগের দিন দেখেছিলাম যে ট্যাক্স যেহেতু দু রকমের, গভর্নমেন্ট ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স, এই দু ধরনের ট্যাক্স যেহেতু ইম্পোজ করে, সেহেতু ট্যাক্স রেভিনিউ রিসিপ্টটাকে ফার্দার আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স রিসিপ্টস, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স রিসিপ্টস। আর রেভিনিউ রিসিপ্টের পাশাপাশি রয়েছে ক্যাপিটাল রিসিপ্টস, যে ক্যাপিটাল রিসিপ্টকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছিলাম। একটা হচ্ছে ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস এবং একটা নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস। তো এই ডেট ক্রিয়েটিং আবার ফার্দার দুটো টাইপে ডিভাইডেড, একটা ইন্টারনাল ডেট, একটা এক্সটার্নাল ডেট। আমরা যেহেতু রেভিনিউ রিসিপ্ট দিয়ে শুরু করেছিলাম, তাই আমরা রেভিনিউ রিসিপ্টের পার্টটাই কন্টিনিউ করব। নন ট্যাক্স আমাদের কমপ্লিট, আমরা চলে যাব হচ্ছে ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা রেভিনিউ রিসিপ্ট পার্টটা কমপ্লিট করে তারপর আমরা আসবো হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট পার্টটাতে। আচ্ছা, প্রথমেই আমরা যেটা আগের দিনও আমরা আলোচনা করেছিলাম, যে এই যে নন ট্যাক্স রিসিপ্ট বা ট্যাক্স রিসিপ্ট যেগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করছি, সেটা পুরোটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে। সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার নন ট্যাক্স রিসিপ্ট বা ট্যাক্স রিসিপ্টস। আজকে তাই সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট পার্টটা দিয়েই আমরা আমাদের ডিসকাশনটা শুরু করব। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা দু ধরনের ট্যাক্স ইম্পোজ করে লাইক এনি আদার কান্ট্রিজ গভর্নমেন্ট। তার মধ্যে প্রথম যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স রিসিপ্টস। ডিরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক ধরনের ডিরেক্ট ট্যাক্স বসায়, অনেক ধরনের ডিরেক্ট ট্যাক্স ইম্পোজ করে। সেই ডিরেক্ট ট্যাক্স গুলো কি কি, কিভাবে সেই ট্যাক্স গুলো বসায়, সেই রিলেটেড ডিটেলস গুলো আমাদের জানতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন ট্যাক্স, প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন ডিরেক্ট ট্যাক্স ইম্পোজ করবে, কোন কোন ইনডিরেক্ট ট্যাক্স ইম্পোজ করবে, এইটার কিন্তু একটা স্পেসিফিকেশন আছে। স্পেসিফিকেশনটা এই অর্থেই আছে যে যেহেতু আমরা প্রথমেই জানি এই বাজেট ব্যাপারটাই হচ্ছে কিন্তু গভর্নমেন্টের কাছে একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন। কনস্টিটিউশন অনুযায়ী বাজেট তৈরি করতে হয়। সেই কনস্টিটিউশনেই কিন্তু ট্যাক্সের এরিয়াগুলো বা জুরিসডিকশন গুলো কিন্তু স্পেসিফাই করা আছে। আমাদের কনস্টিটিউশনে যে তিনটে লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, সেই লিস্টের মধ্যেই কিন্তু ইউনিয়ন লিস্ট যেটা রয়েছে, সেই লিস্টের মধ্যে কিন্তু স্পেসিফাই করা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন কোন ধরনের ট্যাক্স গুলোকে ইম্পোজ করবে। আমরা ঠিক সেই কনস্টিটিউশনাল স্পেসিফিকেশন গুলো অনুযায়ী আমরা ডিসকাশনটা করব। সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত ডিরেক্ট ট্যাক্স ইম্পোজ করে, তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট
ডিরেক্ট ট্যাক্স হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স। আমরা চলতি কথায় ডে টু ডে লাইফে যখন ইনকাম ট্যাক্স এই টার্মটাকে ব্যবহার করি, সেই ইনকাম ট্যাক্স বলতে আমরা অ্যাকচুয়ালি যেটাকে মিন করতে চাই সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স। এখন এই পার্সোনাল ইনকাম ট্যাক্সের একটা জিনিস আমরা তো প্রত্যেকেই বুঝি, যে ইট ইজ এ ট্যাক্স অন দ্য ইনকাম, ইনকামের ওপর ট্যাক্স। এবং কোন ধরনের ইনকাম? অ্যানুয়াল ইনকামের ওপর। সারা বছরে অ্যানুয়াল যে ইনকাম আমরা আর্ন করি, সেই অ্যানুয়াল ইনকামের ওপর গভর্নমেন্ট এই পার্সোনাল ইনকাম ট্যাক্স ইম্পোজ করে। কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্স টার্মটা যেখানে ইউজ করা হচ্ছে, এই যে পার্সোনাল টার্মটা যেখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে এর একটা সিগনিফিকেন্স আছে। বহু ধরনের ইনকাম আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ইনকাম আছে, কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্সের আন্ডারে কিছু স্পেসিফিক ইনকামকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে। এটার জন্য প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে আমাদের কান্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্ট পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা ইম্পোজ করে, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আমাদের দেশে ইনকাম ট্যাক্স রিলেটেড একটা অ্যাক্ট রয়েছে, যেটাকে আমরা বলছি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। সেই অ্যাক্টে ডিফাইন করা রয়েছে, সেই অ্যাক্টে স্পেসিফাই করা রয়েছে যে পার্সোনাল ইনকাম ট্যাক্স কোন ধরনের ইনকামের ওপর গভর্নমেন্ট ইম্পোজ করবে। সেই ইনকামের মধ্যে পড়ছে ইনকাম অফ ইন্ডিভিজুয়ালস। আমি হতে পারি, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, বা জেড হতে পারে। এনি ইন্ডিভিজুয়াল হু আর্নস এনি কাইন্ড অফ ইনকাম, সেই ইনকামের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স ইম্পোজ করতে পারে। সো পার্সোনাল ইনকাম ট্যাক্স প্রথমত আমরা যেটা পাচ্ছি, এ ট্যাক্স অন দ্য ইনকাম অফ অল ইন্ডিভিজুয়ালস। নেক্সট আসছি, এই ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে অন দ্য ইনকাম আর্নড বাই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। ইন শর্ট আমরা এটাকে বলি HUF। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর প্রভিশনের আন্ডারে একটা কনসেপ্ট রয়েছে যেটাকে বলা হয় আনডিভাইডেড ফ্যামিলি। আমাদের দেশে 3-4টে এই রকম আনডিভাইডেড ফ্যামিলির কথা আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টে পাই। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, শিখ আনডিভাইডেড ফ্যামিলি, জৈন আনডিভাইডেড ফ্যামিলি, এরকম 4-5টা আনডিভাইডেড ফ্যামিলির কনসেপ্ট রয়েছে। জিনিসটা অনেক বড় জিনিস, অনেক কমপ্লিকেটেড জিনিস, আমাদের ততটা ডিটেলে যাওয়ার দরকার নেই, বাট বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। আমরা এখানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কনসেপ্টটা দিয়েই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। কনসেপ্টটা হচ্ছে এরকম যে মনে করো একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে 3জন আর্নিং মেম্বার আছে। এই 3জন যে আর্নিং মেম্বার আছে, যারা ইনকাম আর্ন করছে, তারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে দে ক্যান পে ইনকাম ট্যাক্স। তারা ইন্ডিভিজুয়ালি ইনকাম ট্যাক্স পে করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম লেভেল। কিন্তু এই 3জন যদি তারা চায়, তাহলে তারা কিন্তু ইনকাম ট্যাক্সটা পে করতে পারে নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বাট অ্যাজ আনডিভাইডেড ফ্যামিলি। এটার অনেক কিছু লিগ্যাল প্রসিডিওর আছে। সেটা হচ্ছে, আমি সহজ একটা জিনিস বলি যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে, যে আমরা প্রত্যেকে যে প্যান কার্ড হোল্ড করি, এই প্যান কার্ড যখন আমরা অ্যাপ্লাই করি, সেই প্যান কার্ডটা আমরা অ্যাপ্লাই করি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। এবার একটা ফ্যামিলি, যেটার এক্সাম্পল নিচ্ছিলাম, একটা ফ্যামিলি যেখানে 3জন মেম্বার রয়েছে, দোজ হু আর্ন ইনকাম, তারা চাইলে তারা আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে একটা প্যান কার্ড তারা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারে। এবার গভর্নমেন্টের যা যা ক্লজ আছে, যা যা নিয়ম আছে, সেটা যদি তারা স্যাটিসফাই করে, তাহলে গভর্নমেন্ট উইল ইস্যু এ প্যান কার্ড ইন দ্য ক্যাটাগরি অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। ওয়ান্স
such kind of PAN card is issued, ওই ফ্যামিলির ওই তিনজন কিন্তু ইনকাম ট্যাক্স পে করবে নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার বাট অ্যাজ এ আনডিভাইডেড ফ্যামিলি ট্যাক্স পেয়ার। সহজ জিনিসটা এটাই যে সেক্ষেত্রে তিনজনের যে টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামের ওপর তারা ইনকাম ট্যাক্স পে করবে, নট অ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার বাট অ্যাজ এ আনডিভাইডেড ফ্যামিলি ট্যাক্স পেয়ার। এবং এই আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে ট্যাক্স পে করার ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। ফলে আমরা প্রত্যেকেই কিন্তু, তাহলে তো প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এই আনডিভাইডেড ফ্যামিলি ট্যাক্স পেয়ার হিসাবেই ট্যাক্স পে করতে পারত, কিন্তু এটা ততটা বেশি চোখে আমাদের পড়ে না যতটা আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারকে দেখতে পাই। তার কারণ হচ্ছে আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে ট্যাক্স পে করার যে বেনিফিটস গুলো আছে, যে সুবিধাগুলো আছে, সেটা সমস্ত ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যারা যারা আনডিভাইডেড ফ্যামিলির বেনিফিটস এর জন্য এলিজেবল, তারাই কিন্তু একটা কম্প্যারিজন করবে যে আমরা ইন্ডিভিজুয়ালি ট্যাক্স পে করলে আমাদের কতটা সুবিধে হচ্ছে, আর আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে আমরা ট্যাক্স পে করলে আমাদের কোনো এক্সট্রা বেনিফিট হচ্ছে কিনা। তো যারা সেই বেনিফিটটা এনজয় করার মতন জায়গায় থাকবে, তারাই কিন্তু এই আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে এই স্টেটাসে তারা ট্যাক্স পে করবে। আমরা যারা ট্যাক্স পে করি, গভর্নমেন্টকে যখন ট্যাক্স পে করতে যাওয়া হয়, আজকে সমস্ত ট্যাক্স পেমেন্টই অনলাইনে হচ্ছে। অনলাইনে ট্যাক্স পে করতে গেলেই আমাকে কিন্তু অপশন দিতে হয় যে ওয়েদার আই ওয়ান্ট টু পে দ্য ট্যাক্স অ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার অর অ্যাজ আনডিভাইডেড ফ্যামিলি ট্যাক্স পেয়ার। সুতরাং সেটা ডিপেন্ড করছে যে আমার ক্ষেত্রে এই বেনিফিটস গুলো এলিজেবল আমি হচ্ছি কিনা। যদি আমি এলিজেবল হই, যদি আমি দেখি ইন্ডিভিজুয়াল হিসাবে ট্যাক্স পে করার থেকে আনডিভাইডেড ফ্যামিলি স্টেটাসে ট্যাক্স পে করাটা আমার কাছে মোর বেনিফিশিয়াল, আমি তাহলে সেই স্টেটাসটাই কিন্তু অ্যাপ্লাই করব টু পে মাই ট্যাক্সেস। সুতরাং যেটা আমরা জানলাম, দুটো জিনিস, পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইনকামের উপর ট্যাক্স বসছে বা আনডিভাইডেড ফ্যামিলির ইনকামের উপরেও ট্যাক্স বসতে পারে। নেক্সট হচ্ছে এনি কাইন্ড অফ পার্টনারশিপ ফার্ম, যেগুলোকে আমরা বাংলায় বলি অংশীদারি প্রতিষ্ঠান। পার্টনারশিপে তৈরি হওয়া কোনো একটা ফার্ম, কোনো একটা বিজনেস অর্গানাইজেশন, তাদের অ্যানুয়াল ইনকামের উপরেও যে ইনকাম ট্যাক্সটা ইম্পোজ হয়, দ্যাট ইজ অলসো কল্ড পার্সোনাল ইনকাম ট্যাক্স। আমাদের ইন্ডিয়াতে পার্সোনাল ইনকাম ট্যাক্সের বেসিক তিনটে ইম্পর্টেন্ট সোর্স রয়েছে, তিনটে বেসিক ইম্পর্টেন্ট বেস রয়েছে। একটা বেস হচ্ছে ইন্ডিভিজুয়ালের ইনকামের ওপর, একটা হচ্ছে আনডিভাইডেড ফ্যামিলির ইনকামের ওপর, একটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের ইনকামের ওপর। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তার ডিরেক্ট ট্যাক্স রেভিনিউ কালেক্ট করার জন্য একটা ধরনের ডিরেক্ট ট্যাক্স ইম্পোজ করে, দ্যাট ইজ পার্সোনাল ইনকাম ট্যাক্স অন ইন্ডিভিজুয়াল, অন আনডিভাইডেড ফ্যামিলি, অন পার্টনারশিপ ফার্মস। এই ট্যাক্স যে পে মানে গভর্নমেন্ট ইম্পোজ করছে, কিভাবে ইম্পোজ করবে, কি তার ট্যাক্সেশন রেট হবে, এভরিথিং ইজ মেনশনড ইন দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আর বিশেষত আমরা যদি ট্যাক্স রেটের জায়গাটায় আসি, যে কি পার্সেন্টেজে আমাদের ট্যাক্স পে করতে হবে, দ্যাট ইজ স্পেসিফাইড ইন দ্য অ্যানুয়াল বাজেট অফ দ্য গভর্নমেন্ট। প্রতি বছর গভর্নমেন্ট যে বাজেট পার্লামেন্টের ফ্লোরে প্লেস করে, সেই বাজেটে কিন্তু এই ইনকাম ট্যাক্স রেট গুলোকে কিন্তু স্পেসিফাই করা থাকে। সেই অনুযায়ী ওই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমাদেরকে সেই রেটে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় এবং সেইভাবেই আমাদের ট্যাক্সটা পে করতে হয়। তো এইটা হচ্ছে ফার্স্ট সোর্স অফ ডিরেক্ট ট্যাক্স টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আসছি আমরা পরের যে ডিরেক্ট ট্যাক্স সেটাতে। দেখো, সেকেন্ড যে ডিরেক্ট ট্যাক্স, এটাও কিন্তু এক ধরনের ইনকাম ট্যাক্স। আগেরটা যেটা, টার্মটা খেয়াল করবে, টার্মটা মনে রাখার চেষ্টা করবে। আগেরটা ছিল পার্সোনাল ইনকাম ট্যাক্স, আর এটাও এক ধরনের ইনকাম ট্যাক্স। এটাকে বলা হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স, বা এটাকে অনেক সময় বলা হয় কোম্পানি ইনকাম ট্যাক্স। টার্ম দুটোকে যদি পাশাপাশি রাখো, তাহলেই কিন্তু অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে
কোন কোন ইনকামের ওপর কাদের কাদের ইনকামের ওপর ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করছে সেটা আমরা জেনে গেছি। এবার যদি টার্মটাকে এখানে খেয়াল করি, কর্পোরেট ইনকাম ট্যাক্স বা কোম্পানি ইনকাম ট্যাক্স, তাহলে টার্মটা থেকে ইট ইজ ক্লিয়ার যে গভর্নমেন্ট যখন কোনো কোম্পানির ইনকামের ওপর ট্যাক্স বসায়, সেই ট্যাক্সটাকে আমরা বলছি কোম্পানি ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ইনকাম ট্যাক্স। বাট ইট ইজ মোর পপুলারলি নোন অ্যাজ কর্পোরেশন ট্যাক্স। গভর্নমেন্টের বাজেট ডকুমেন্টে মেনলি কিন্তু মেনশন করা থাকে এই কর্পোরেশন ট্যাক্স টার্মটাই। সুতরাং কর্পোরেশন ট্যাক্স হোক, কর্পোরেট ইনকাম ট্যাক্স হোক, কোম্পানি ইনকাম ট্যাক্স হোক, যে নামই আমরা ব্যবহার করি না কেন, ইট ইজ ফাইনালি দ্য ট্যাক্স ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট অন দ্য ইনকাম অফ কোম্পানিজ, whether it is public sector company or private sector company। কিন্তু এবার যেটা বিষয় যে কোম্পানির ইনকামের ওপর ট্যাক্স, এই কথাটা যখন বলা হচ্ছে তখন কোম্পানির ইনকাম বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে? কোম্পানির ইনকাম বলতে বোঝাচ্ছে প্রফিট। একটা কোম্পানি কত টাকা ইনকাম আর্ন করবে সেটা আমরা বা কত টাকা ইনকাম আর্ন করেছে সেটা আমরা কি দেখে বুঝতে পারি, কি দেখে সেটাকে মেজার করি? সেটা হচ্ছে কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল কত টাকার প্রফিট হয়েছে। সুতরাং সেই অর্থে আমরা কিন্তু এটাও অনেক সময় মানে বলে থাকি বা এভাবেও জিনিসটাকে তোমরা ভাবতে পারো, সেটা হচ্ছে কোম্পানি ইনকাম ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স হচ্ছে বেসিক্যালি এ ট্যাক্স অন প্রফিট আর্নড বাই দ্য কোম্পানিজ। এবার দেখো, কোম্পানি যে ইনকামটা আর্ন করছে যেটাকে আমরা প্রফিট বলছি, তার উপরেও একটা ইনকাম ট্যাক্স বসছে। আবার ইন্ডিভিজুয়াল বা পার্টনারশিপ ফার্ম, তাদেরও ইনকামের ওপরে একটা ট্যাক্স বসছে। আলটিমেটলি দুটোই হচ্ছে ইনকাম ট্যাক্স। তাহলে পার্টনারশিপ ফার্মের ইনকামের ওপর যে ট্যাক্স বা ইন্ডিভিজুয়ালের ইনকামের ওপর যে ট্যাক্স, তার থেকে কর্পোরেশন ট্যাক্সটাকে আলাদা কেন করা হচ্ছে? দুটোই তো দুজনের ইনকাম, দুটোই তো ইনকামের ওপর ট্যাক্স। তাহলে পার্সোনাল ইনকাম ট্যাক্সটা একটা আলাদা ধরনের ট্যাক্স আর কর্পোরেশন ট্যাক্স একটা আলাদা ধরনের ট্যাক্স। দুটোকে আলাদা রাখার কারণটা কি? আলাদা রাখার কারণ এই জায়গাতেই, সেটা হচ্ছে আমরা যখন কোনো কোম্পানির কথা বলি, কোম্পানি হ্যাজ এ সেপারেট লিগাল এন্টিটি। একজন ইন্ডিভিজুয়াল বা একটা পার্টনারশিপ ফার্মের যা লিগাল স্ট্যাটাস, তার থেকে যে কোনো কোম্পানি ওয়েদার পাবলিক সেক্টর অর প্রাইভেট সেক্টর কোম্পানির স্ট্যাটাসটা কিন্তু ডিফারেন্ট, স্ট্যাটাসটা কিন্তু আলাদা। কোম্পানির স্ট্যাটাস কোথায় আলাদা সেটা এখন আমরা আলোচনা করার মতন জায়গায় নেই। এটা যখন আমি তোমাদের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম পড়াবো তখন এই জায়গাটা আমাদের ইন ডিটেল পড়তে হবে। বাট একটা কথা শুধু ছোট করে বলে রাখি, মিনিমাম একটা আইডিয়া রাখার জন্য, সেটা হচ্ছে আমাদের দেশে যাদেরকে আমরা কোম্পানি বলি, সেই কোম্পানিগুলো তৈরি হয় আমাদের দেশে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী, অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট অফ ইন্ডিয়া। তো কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী যারা তৈরি হয়, যে অর্গানাইজেশন গুলো তৈরি হয়, তাদেরকেই আমরা কিন্তু কোম্পানি বলি। সেই অর্থে যেহেতু এটা একটা আলাদা প্রভিশন, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী কোম্পানি তৈরি হচ্ছে, তাই তাদের লিগাল স্ট্যাটাসটা কিন্তু পার্টনারশিপ ফার্ম বা ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল এদের থেকে আলাদা হচ্ছে। সেই জন্যই কর্পোরেশন ট্যাক্স বা কোম্পানি ইনকাম ট্যাক্স ইজ এ সেপারেট কাইন্ড অফ ট্যাক্স কম্পেয়ার টু দ্য পার্সোনাল ইনকাম ট্যাক্স। কিন্তু এবার যেটা বলার, খুব ভালো করে যে জিনিসটা বোঝার, সেটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্সেরও কিন্তু রেটস কি হবে, কত পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স কোম্পানিগুলোকে পে করতে হবে, ইট ইজ অলসো মেনশনড ইন দ্য অ্যানুয়াল বাজেট অফ দ্য গভর্নমেন্ট। প্রতি বছর গভর্নমেন্ট তার বাজেটে যেমন পার্সোনাল ইনকাম ট্যাক্সের রেটস গুলোকে ডিফাইন করে, সেগুলোকে যেমন স্পেসিফাই করে, তেমনি প্রতি বছরের অ্যানুয়াল বাজেটে গভর্নমেন্ট কিন্তু কর্পোরেশন ট্যাক্স রেট কি হবে, কোম্পানিগুলোকে কত পার্সেন্ট প্রফিটের কত পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স দিতে হবে, সেটাও প্রতি বছর গভর্নমেন্ট বাজেটে কিন্তু মেনশন করে। এই রেটটার ক্ষেত্রে একটা স্পেশাল সিস্টেম রয়েছে। সেই স্পেশাল সিস্টেমটা কি? স্পেশালটা হচ্ছে, দেখো, ট্যাক্সটা আমরা জেনে নিয়েছি, এই কর্পোরেশন ট্যাক্সটা ইম্পোজ হয় কোম্পানির প্রফিটের অ্যামাউন্টের ওপর। বাট রেট অফ ট্যাক্স,
পার্সেন্টেজ অফ ট্যাক্স সেটা ডিটারমিন্ড হয় অন দ্য বেসিস অফ অ্যানুয়াল টার্নওভার অফ দ্য কোম্পানি। কত পার্সেন্ট ট্যাক্স আমি দেব, আমি যদি নিজেকে একটা কোম্পানি হিসাবে এখন ভেবে রাখি, আমাকে যদি তোমরা একটা কোম্পানি ভাবো, তাহলে আমাকে কত পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স দিতে হবে সেটা ডিটারমিন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ মাই অ্যানুয়াল টার্নওভার। এবার এই অ্যানুয়াল টার্নওভার কথাটার মানে কি? অ্যানুয়াল টার্নওভার কথাটার মানে হচ্ছে, সিম্পলিফাই করে যদি বলা যায়, তাহলে একটা কোম্পানি একটা টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকার টোটাল বিজনেস করেছে। মনে করো, আমি আর একটু স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি, যে টাটা স্টিল একটা কোম্পানি, মনে করো তারা 2021-22 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সারা বছরে তারা মনে করো 2000 কোটি টাকার বিজনেস করেছে। বিজনেস করেছে মানে কি? টাটা স্টিল স্টিল প্রডিউস করে, 2000 কোটি টাকার স্টিল তারা তৈরি করেছে এবং বিক্রি করেছে। সো টোটাল যত টাকার ট্রানজাকশন তাদের হয়েছে, টোটাল যত টাকার বিজনেস তারা টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে করেছে, দিস ইজ কল্ড অ্যানুয়াল টার্নওভার অফ দ্য টাটা স্টিল। এবার আমি কত পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স দেব, আমাকে কত পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স দিতে হবে, সেটা ডিপেন্ড করে অ্যানুয়াল টার্নওভারের ওপর। এবার যত পার্সেন্ট আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলো, সেই পার্সেন্টেজটা ধরে আমাকে ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে অন দ্য বেসিস অফ মাই প্রফিট। অর্থাৎ আমি ট্যাক্সটা দেব আউট অফ প্রফিট, কিন্তু পার্সেন্টেজটা ঠিক হবে অন দ্য বেসিস অফ অ্যানুয়াল টার্নওভার। এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে কর্পোরেশন ট্যাক্সের যে রেটটা রয়েছে, সেই রেটটা ধরে আমি জিনিসটাকে যদি এক্সপ্লেন করি তাহলে এটা বুঝতে পারবে। গভর্নমেন্টের কারেন্ট সিস্টেম অনুযায়ী বলা হচ্ছে, যে সমস্ত কোম্পানির অ্যানুয়াল টার্নওভার 250 ক্রোরের চেয়ে কম, যে কোম্পানিগুলোর অ্যানুয়াল টার্নওভার 250 ক্রোরের চেয়ে কম, সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে কর্পোরেশন ট্যাক্স রেট হচ্ছে 25%। যে কোম্পানিগুলোর অ্যানুয়াল টার্নওভার 250 ক্রোর অ্যান্ড অ্যাবভ, যাদের অ্যানুয়াল টার্নওভার 250 ক্রোর বা 250 ক্রোরের চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কর্পোরেশন ট্যাক্স রেট হচ্ছে 30%। এবার মনে করো টাটা স্টিলের সারা বছরের অ্যানুয়াল টার্নওভার রয়েছে 2000 কোটি টাকা, তাহলে টাটা স্টিলকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 30%। কিন্তু 30% কার উপর? কার 30%? নট অফ 2000 ক্রোর, কারণ ট্যাক্সটা পে করা হয় আউট অফ দ্য কোম্পানিজ প্রফিট। মনে করো টাটা স্টিলের সারা বছরের প্রফিট হচ্ছে 120 ক্রোর, তাহলে টাটা স্টিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রেট 30%, বাট 30% অফ হোয়াট? 30% অফ 120 ক্রোর। সো দিস অ্যামাউন্ট 36 ক্রোরের মতন। সো 36 crore amount Tata Steel has to pay to the government as corporation tax. সুতরাং ট্যাক্সটা দিচ্ছে আউট অফ প্রফিট, বাট ট্যাক্স রেটটা ডিটারমিন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেবল রেটটা ডিটারমিন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ কোম্পানিজ অ্যানুয়াল টার্নওভার। এই যে দুটো প্রথম আমরা ডিরেক্ট ট্যাক্স আমরা পড়লাম, এখানে একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যেখান থেকে WBCS এ এই প্রশ্ন বহুবার আসে, ভেরি ভেরি কমন কোয়েশ্চেন, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিরেক্ট ট্যাক্স কালেকশন হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের সব রকম যে ডিরেক্ট ট্যাক্স থেকে তার যা টোটাল রেভিনিউ আর্নিং হয়, তার মেজর সোর্স কোনটা? অর্থাৎ কোন ধরনের ডিরেক্ট ট্যাক্স থেকে গভর্নমেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ আর্নিং করে? তার আনসার সবসময় মনে রাখবে, কর্পোরেট ইনকাম ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স। অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টোটাল রেভিনিউ কালেকশন হয়, তার সবচেয়ে বেশিটা আসে হচ্ছে কর্পোরেশন ট্যাক্স থেকে। বাট ওয়ান এক্সেপশন ইজ দেয়ার। সেই এক্সেপশনটা কোথায়? এক্সেপশন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021, 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা একটা এক্সেপশন দেখতে পেয়েছি। সেটা হচ্ছে 2021 ফাইন্যান্সিয়াল ইয়ারে
গভর্নমেন্টের টোটাল ডিরেক্ট ট্যাক্স কালেকশনের লার্জেস্ট পোর্শনটা এসেছে পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে। তার কারণ বেসিক্যালি যদি অ্যানালাইজ করা যায় তাহলে 2021-এর যে প্যান্ডামিক সিচুয়েশন, যে লকডাউন, ইকোনমিতে যে একটা ডাউন টার্ন, এই সমস্ত ফ্যাক্টরের জন্য কর্পোরেশন ট্যাক্স কালেকশন ইজ অ্যাট দ্য সেকেন্ড পজিশন আউট অফ অল দ্য ডিরেক্ট ট্যাক্সেস, এবং লার্জেস্ট কালেকশন সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা হয়েছে আউট অফ দ্য ডিরেক্ট ট্যাক্স সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স। বাট কোয়েশ্চেন যদি তোমরা দেখো, কোয়েশ্চেনে যদি এরকম আসে যে লার্জেস্ট ডিরেক্ট ট্যাক্স সোর্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনটা, চোখ বুঝে আনসার হবে কর্পোরেশন ট্যাক্স বা কোম্পানি ইনকাম ট্যাক্স। এই দুটো ডিরেক্ট ট্যাক্স পড়ালাম, দুটোর ওপর তোমাদের কোনো কোয়ারি থাকলে সেটা আগে ক্লিয়ার করে নাও। স্যার এই পার্সোনাল ইনকাম ট্যাক্সে হুম। এই একই ব্যক্তি তো ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলির আন্ডার থেকেও ট্যাক্স পে করতে পারে, ইন্ডিভিজুয়ালিও ট্যাক্স পে করতে পারে। হুম। এই একই ব্যক্তির জন্য দুখানা নিয়ম তৈরি করার কি প্রয়োজন? না, একই ব্যক্তির ক্ষেত্রে দুজন। বিষয়টা হচ্ছে যে দেখো, এই যে তোমায় বললাম যে পুরো ডিটেলটা তো আমি বলিনি এখনো, কারণ ডিটেলটা পুরোটা গেলে আমাদের অন্যদিকে চলে যেতে হবে। সেটা হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কনসেপ্টটা ধরে যদি ভাবি, বা শিখ আনডিভাইডেড ফ্যামিলি হিসেবে যদি ভাবি, সেটা হচ্ছে অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিগুলোর একটা আলাদা সোর্স অফ ইনকাম আছে। সেই আলাদা সোর্স অফ ইনকামটা হচ্ছে ফ্যামিলি ইনকাম আছে তাদের। মনে করো, একটা সহজ উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা ফ্যামিলির মনে করো একটা প্রপার্টি হোল্ডিং আছে। একটা ফ্যামিলিতে 5জন মেম্বার, তার মধ্যে 3জন হচ্ছে আর্নিং মেম্বার। এই 3জন তার আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ইনকাম ট্যাক্স পে করতে পারে। কিন্তু এই ফ্যামিলির যে ধরে নাও একটা কমন প্রপার্টি আছে, ধরে নাও সেই ফ্যামিলিটার ধরে নাও একটা দোতলা বাড়ি আছে, যে দোতলা বাড়িটা রেন্ট আউট করা আছে। সেই বাড়িটা থেকে দুটো ফ্লোরের রেন্ট থেকে ফ্যামিলির প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম আসে, সেই হিসাবে একটা ইয়ারলি তার একটা রেন্ট ইনকাম আছে। এই রেন্ট ইনকামটা কোনো একজন ইন্ডিভিজুয়ালের নয়, এই রেন্ট ইনকামটা টোটাল ফ্যামিলির, যে 5জন হোক বা 3জন হোক, সবারই। এক্ষেত্রে এই ধরনের ফ্যামিলি ইনকাম এবং যে 3জন ইন্ডিভিজুয়াল আর্ন করছে, যাদের 3জনের ইনকাম আছে, সেই টোটালটাকে যদি অ্যাড করো, দ্যাট বিকামস দ্য ফ্যামিলি ইনকাম। এবার এই ফ্যামিলি ইনকাম দেখানোর ক্ষেত্রে অনেক রকম ক্লজ আছে। বিভিন্ন ধরনের ফ্যামিলি ইনকাম দেখানোর ফলে অনেক ধরনের যেটাকে আমরা বলি ট্যাক্স কনসেশন পাওয়ার সুযোগ আছে। ফলে আমি যদি মনে করি যে অ্যাজ আনডিভাইডেড ফ্যামিলি ট্যাক্স পে করলে আই গেট সামথিং এক্সট্রা কনসেশন, আমি কোনো এক্সট্রা কিছু বেনিফিট পাবো, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি না করে আমি সেক্ষেত্রে ফ্যামিলি ইনকাম হিসাবে আমি ট্যাক্সটা পে করব। সেক্ষেত্রে সেম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দুটো হচ্ছে নাকি, ইন্ডিভিজুয়াল এবং তাকে ফ্যামিলি ইনকাম টোটাল করে তার উপর ক্যালকুলেশন করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো, আর কারোর কোয়ারি আছে কিনা? স্যার বলো। স্যার আনডিভাইডেড তো সবাই তো অ্যাপ্লিকেবল তো নয়, কিন্তু মানে কি কি ক্রাইটেরিয়া থাকে এটাতে একটু স্যার ওই বলা জন্য যাবে? বললাম যে এটা ডিটেলসে আমি এখন যাচ্ছি না, কারণ এটা অনেক বড় বিষয়। ঠিক আছে, এই আনডিভাইডেড ফ্যামিলির কনসেপ্টের অনেক বড় বিষয়, ক্রাইটেরিয়া কিছু নেই। বেসিক্যালি তুমি চাইলেও তুমি তোমার আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে তুমি ট্যাক্স পে করতে পারো, কিন্তু তোমার একটা প্রথমত তোমার একটা কমন ফ্যামিলি ইনকাম দেখাতে হবে, ইনকাম থাকতে হবে। সেকেন্ডলি যেটা বড় বিষয় সেটা হচ্ছে কম্পারেটিভলি তোমায় দেখতে হবে যে ইন্ডিভিজুয়ালি ট্যাক্স পে করলে আমাকে কতটা ট্যাক্স পে করতে হচ্ছে, আর ফ্যামিলি আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে আমি যদি ট্যাক্স পে করি তাহলে রিলেটিভলি আমি কতটা কনসেশন পাচ্ছি, কতটা ছাড় পাচ্ছি। এরকম অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি ধরে নাও ট্যাক্স পে করলে 3জন মিলিয়ে যদি 1 লাখ টাকা তাদেরকে ট্যাক্স পে করতে হয়, সেখানে তারা আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে ট্যাক্স পে করলে হয়তো তাদের সে 92,000 ট্যাক্স পে করতে হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে 8,000 টাকা কম দিতে হচ্ছে। সুতরাং ইট ডিপেন্ডস অন দোজ মানে এলিজিবিলিটিস। সেক্ষেত্রে ওরকম ক্রাইটেরিয়া নেই, এখানে ক্যালকুলেশনটা হচ্ছে বিশেষত আলাদা আলাদা বিষয়, যে
আনডিভাইডেড ফ্যামিলি হিসাবে দেখালে তার আন্ডারে যে কনসেশন গুলো পাওয়ার সুযোগ আছে সেই কনসেশন যদি তুমি পাও, তখন তুমি ক্যালকুলেশন করে দেখবে যে তোমার ইন্ডিভিজুয়ালি দেওয়াটা সুবিধে না আনডিভাইডেড ফ্যামিলি ট্যাক্স পেয়ার হিসাবে দেওয়াটা সুবিধে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারোর কিছু জানার আছে? বেশ, আমরা এরপরে ডিরেক্ট ট্যাক্সটা নিয়ে ডিসকাশন করি সেন্ট্রাল গভর্নমেন্টের। নেক্সট যে ট্যাক্সের আলোচনাটা আসবে সেটা হচ্ছে মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা ম্যাট। এই ট্যাক্সটা 97-98 ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রথম ইন্ডিয়াতেই ইন্ট্রোডিউস করা হয়। মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা ম্যাট 97-98 এটা ইন্ট্রোডিউস করা হয়। প্রথম কথা হচ্ছে যে ম্যাটটা কেন ইন্ট্রোডিউস করা হলো, এই জায়গাটা আমাদের আগে জানতে হবে, তারপরে হোয়াট ইজ ম্যাট সেটা আমরা সহজে বুঝতে পারবো। কিন্তু ম্যাট কেন ইন্ট্রোডিউস করা হলো তার আগে একটা জিনিস জেনে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, ধরো আমি যদি আবার একটু পার্সোনাল ইনকাম ট্যাক্সে ফিরে যাই, আমরা যখন ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে পে করি তখন আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করাটা একটা লং প্রসেস। ইনকাম ট্যাক্স মানে, যেটা সহজ করে বলেছি, যে একজন ইন্ডিভিজুয়ালের টোটাল যা অ্যানুয়াল ইনকাম তার উপরে সেই ইন্ডিভিজুয়ালকে একটা সার্টেন পার্সেন্টেজে ট্যাক্স দিতে হয়। এর মানে এই নয়, আমি একদম যদি জিনিসটা খুব সহজ করে বলি, মনে করো যে আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রতি মাসে আমি 30,000 রুপিস স্যালারি আমি পাই, তাহলে সারা বছরে আমি 3,60,000 আমি অ্যানুয়াল ইনকাম আর্ন করছি। এবার ইনকাম ট্যাক্স আমাকে দিতে হবে, গভর্নমেন্ট আমার ইনকামের ওপর ট্যাক্স ইম্পোজ করবে। কিন্তু আমি যখন ট্যাক্স ইম্পোজ করব, মানে ট্যাক্স পে করব, আমি কিন্তু তখন আউট অফ 3,60,000 আমাকে ট্যাক্স পে করতে হবে না। 3,60,000 টাকা আমার অ্যানুয়াল ইনকাম মানে আমাকে 3,60,000 এর ওপর ট্যাক্স পে করতে হবে সেটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট এই আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনেকগুলো, যেটাকে আমরা বলি হচ্ছে ট্যাক্স ডিডাকশনের প্রভিশন রেখেছে। ট্যাক্স ডিডাকশন, সেই ট্যাক্স ডিডাকশনের কনসেপ্টের একটা এক্সাম্পল দিয়ে বলি, কারণ অনেক প্রভিশন আছে। আমরা ধরে নাও প্রত্যেকেই ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করি, আমাদের প্রত্যেকেরই কম বেশি একটা দুটো করে লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকে, বাংলায় যেটাকে আমরা জীবন বীমা বলি। এখন এই লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানিকে কি দিতে হয়? প্রিমিয়াম দিতে হয়। এখন মনে করো আমার যেখানে অ্যানুয়াল ইনকাম 3,60,000 টাকা, আমি সেখানে আমার একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসির জন্য সারা বছরে আমি 50,000 টাকা 50,000 আমি ইন্স্যুরেন্স পে করেছি টু দ্য গভর্নমেন্ট, টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 বলা রয়েছে যে আমি লাইফ ইন্স্যুরেন্সের জন্য সারা বছরে যত টাকা প্রিমিয়াম পে করব সেই অ্যামাউন্টটা ট্যাক্সেবল নয়। 50,000 রুপিস যে আমি প্রিমিয়াম পে করেছি, এই 50,000 প্রিমিয়াম অ্যামাউন্টটা ট্যাক্সেবল নয় কথাটা বলার মানে 3,60,000 থেকে আমি 50,000 কে মাইনাস করে দিতে পারি। 3,60,000 থেকে 50,000 মাইনাস করে দিলে থাকে হচ্ছে 3,10,000। এইরকম লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেমন ট্যাক্সেবল নয়, এই প্রিমিয়াম অ্যামাউন্টটার উপর যেমন ট্যাক্স বসানো হয় না, তেমনি এরকম আরো অনেক প্রভিশন আছে। যেরকম ধরো আরেকটা প্রভিশনের কথা বলছি, যে চ্যারিটেবল অর্গানাইজেশন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর আন্ডারে কিছু স্পেসিফিক কাইন্ড অফ চ্যারিটেবল অর্গানাইজেশন রয়েছে, যে চ্যারিটেবল অর্গানাইজেশন গুলোকে আমি যদি কোনো টাকা ডোনেশন করি তাহলে সেই ডোনেশন অ্যামাউন্টটাও কিন্তু ট্যাক্সেবল নয়। সে মনে করো আমি বললাম যে রামকৃষ্ণ মিশন,
এই অর্গানাইজেশনটাকে আমি সারা বছরে মনে করো 5,000 টাকা আমি ডোনেশন করেছি, সেটা আমার ইচ্ছে, আমি ডোনেশন করেছি। এই 5,000 টাকার ওপর কিন্তু কোনো ট্যাক্স ইম্পোজ করবে না গভর্নমেন্ট, অর্থাৎ ইট ইজ নট ট্যাক্সেবল। তাহলে হিসেবটা দেখো, আমি 50,000 টাকার এলআইসির প্রিমিয়াম দিয়েছিলাম, 5,000 টাকার রামকৃষ্ণ মিশনকে ডোনেশন করেছি, তাহলে 55,000 এই টোটাল অ্যামাউন্টটার উপর গভর্নমেন্ট কোন রকম ট্যাক্স আমার কাছ থেকে নেবে না। আমার ইনকাম 3,60,000, যেখান থেকে আমি 55,000 গুলো আমি পে করেছি, তাহলে আমার ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে হবে? 3,60,000 মাইনাস 55, রিমেনিং অ্যামাউন্ট হচ্ছে 3,05,000। সো ট্যাক্স উড বি ইম্পোজড অন দ্য রিমেনিং অ্যামাউন্ট। 3,05,000 টাকার উপর আমাদের ট্যাক্স পে করতে হবে। খুব সিম্পলিফাই করে বললাম। তার মানে এই যে আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স ডিডাকশনের সুযোগ গভর্নমেন্ট দিচ্ছে, সেম কাইন্ড অফ ট্যাক্স ডিডাকশন বেনিফিটস হ্যাভ অলসো বিন প্রোভাইডেড টু দ্য কোম্পানিজ। কোম্পানিগুলোর কর্পোরেশন ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রেও এরকম বেশ কিছু ট্যাক্স ডিডাকশনের সুবিধা দেওয়া আছে। ফলে মনে করো, তখন আমি যে এক্সাম্পলটায় দেখালাম যে টাটা স্টিলের সারা বছরের প্রফিট হচ্ছে 1,20,000, অ্যাপ্লিকেবল কর্পোরেশন ট্যাক্স রেট হচ্ছে 30%। এবার তারা যে ধরনের ট্যাক্স ডিডাকশন পাওয়ার জন্য এলিজেবল, যা কোম্পানিজ ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা রয়েছে, সেই রকম কোনো একটা ট্যাক্স ডিডাকশন টাটা স্টিল অ্যাভেল করছে। মনে করো সেই অ্যামাউন্ট আমি বললাম 5 crore, 5 কোটি টাকার কোনো একটা এমন প্রভিশন রয়েছে যেটার ওপর কোম্পানিকে ট্যাক্স দিতে হবে না, লাইক এলআইসি প্রিমিয়াম অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশন ডোনেশন, যেটা পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ছিল, সেই ধরনেরই অন্য কোনো একটা ডিডাকশন কোম্পানিজ ইনকাম ট্যাক্সে পাওয়া যাচ্ছে, এবং সেই বেনিফিটটা টাটা স্টিল 5 কোটি টাকার অ্যাভেলও করেছে। তাহলে টাটা স্টিলকে কি করতে হবে? 120 থেকে 5 crore মাইনাস করবে সে, রিমেনিং যে 115 crore এর 30% সে কর্পোরেশন ট্যাক্স দেবে। এই যে এই ডিডাকশন গুলো বহু রকমের আছে। পার্সোনাল ইনকাম ট্যাক্সও বহু রকম আছে, কর্পোরেশন ট্যাক্সের ক্ষেত্রেও বহু রকম আছে। এবার যে জিনিসটা বোঝা, যেখান থেকে ম্যাট কনসেপ্টটা এলো, সেটা হচ্ছে যে এই ডিডাকশনস গুলো অ্যাভেল করে এমন বহু কোম্পানি আছে যাদের আলটিমেটলি ওই ট্যাক্স ডিডাকশন গুলো করার পরে তাদের পেয়েবল কর্পোরেশন ট্যাক্স আইদার বিকামস জিরো অর ভেরি ভেরি নেগলিজেবল অ্যামাউন্ট। অর্থাৎ তারা কিন্তু বেনিফিটটা যেটা নিচ্ছে, ডিডাকশনটা যেটা নিচ্ছে, সেটা কিন্তু অ্যাজ পার দ্য প্রভিশনস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। তারা জোর করে কিছু নিচ্ছে না, নিয়মের বাইরে গিয়ে নিচ্ছে না, সরকারই তাদেরকে এই বেনিফিট গুলো দিয়েছে। সেই বেনিফিট গুলো অ্যাভেল করার ফলে বহু কোম্পানি রয়েছে যাদের প্র্যাকটিক্যালি কর্পোরেশন ট্যাক্স জিরো হয়ে যাচ্ছে বা ভেরি নেগলিজেবল হয়ে যাচ্ছে। এটা গভর্নমেন্ট যখন রিয়েলাইজ করছে, তখন গভর্নমেন্ট দেখছে যে আমি যে বেনিফিটস গুলো প্রোভাইড করেছি কোম্পানিকে, সেই বেনিফিটস গুলো দেওয়ার ফলে আই এম লুজিং এ হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স রেভিনিউ। আমি কর্পোরেশন ট্যাক্স হিসাবে যা পেতে পারতাম, ডিডাকশন গুলো প্রোভাইড করার ফলে আমি কিন্তু সেই ট্যাক্স রেভিনিউ এর তুলনায় অনেক কম রেভিনিউ আমি আর্ন করছি বা কালেক্ট করতে পারছি। এই জন্য 97-98-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নতুন ট্যাক্সের কনসেপ্ট ইন্ট্রোডিউস করলো, যেটাকে বলা হচ্ছে মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এই ট্যাক্সের আন্ডারে কি বলা হলো? এই ট্যাক্সের আন্ডারে কি বলা হলো সেটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস এখানে বুঝে নিতে হবে। দিস ইজ কল্ড, এই টার্মটাকে খেয়াল করো, এটাকে বলা হচ্ছে বুক প্রফিট। আমরা কর্পোরেশন ট্যাক্সের ক্ষেত্রে যে প্রফিটের কথা বলেছিলাম, সেই প্রফিটটাকে বলা হয় নেট প্রফিট। নেট প্রফিট, কিন্তু প্রত্যেকটা কোম্পানির আদার দ্যান নেট প্রফিট তার আরেক ধরনের প্রফিট ক্যালকুলেশন আছে, যেটাকে বলা হয় বুক প্রফিট। হোয়াট ইজ বুক প্রফিট, হাউ বুক প্রফিট ইজ ক্যালকুলেটেড, এই ব্যাপারটার মধ্যে আমরা যাব না, বিকজ এটা পুরোপুরি হচ্ছে অ্যাকাউন্টেন্সি রিলেটেড একটা বিষয়। যারা অ্যাকাউন্টেন্সি বিষয়টা জানে, যারা এই অ্যাকাউন্টেন্সি রিলেটেড লস গুলো জানে,
তারা জানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বুক প্রফিট অ্যান্ড নেট প্রফিট। এটা তোমাদের জানারও প্রয়োজন নেই, এখন জানার সুযোগও নেই। যেটা এখানে যেটুকু এই রেফারেন্সটা আনার সেইটুকু রেফারেন্সের বেসিসেই বলবো, সেটা হচ্ছে ম্যাটের আন্ডারে, ম্যাট চালু হওয়ার পরে 97-98 থেকে প্রত্যেকটা কোম্পানিকে তাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ারের ব্যালেন্স শিট তৈরি করতে হয়, সারা বছরের যে ব্যালেন্স শিট তাদের তৈরি করতে হয়, সেই ব্যালেন্স শিটে তাদের নেট প্রফিট অ্যামাউন্টও দেখাতে হয়, বুক প্রফিট অ্যামাউন্টও দেখাতে হয়। এবার গভর্নমেন্ট কি বলছে? গভর্নমেন্ট বলছে যে তুমি তোমার ব্যালেন্স শিটে যে নেট প্রফিট দেখাবে, সেই নেট প্রফিটের ওপর আমি বসাবো হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। তাহলে তুমি তোমার যা অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট সেই অনুযায়ী ক্যালকুলেট করে দেখাও যে নেট প্রফিট তোমার কত হচ্ছে এবং সেটার বেসিসে তোমাকে কর্পোরেশন ট্যাক্স কতটা দিতে হচ্ছে। সেকেন্ডলি, তুমি ব্যালেন্স শিটে দেখাও যে তোমার বুক প্রফিট কত হচ্ছে, আর যতটা তোমার বুক প্রফিট হচ্ছে তার ওপর তুমি ক্যালকুলেট করে দেখাও যে তোমার মিনিমাম অল্টারনেট ট্যাক্স কত হচ্ছে। দ্যাট মিনস কর্পোরেশন ট্যাক্স ছিল ট্যাক্স অন দ্য নেট প্রফিট অফ দ্য কোম্পানি, আর মিনিমাম অল্টারনেট ট্যাক্স হচ্ছে ট্যাক্স অন দ্য বুক প্রফিট অফ দ্য কোম্পানি। দুটোই প্রফিটের ওপর, বাট দু ধরনের প্রফিটের ওপর। কর্পোরেশন ট্যাক্স বসছে কার উপর? কর্পোরেশন ট্যাক্স বসছে নেট প্রফিটের ওপর, আর ম্যাট বসছে অন দ্য বুক প্রফিট অফ দ্য কোম্পানি। এবার কোম্পানি এই দুটো ক্যালকুলেট যখন করছে, সেই দুটো যখন তার ব্যালেন্স শিটে দেখাচ্ছে, এবার কোম্পানি গভর্নমেন্ট বলছে যে একটা কোম্পানিকে আইদার কর্পোরেশন ট্যাক্স দিতে হবে অর ম্যাট দিতে হবে, হুইচ এভার ইজ হায়ার, যেটা বেশি তাকে সেটাই দিতে হবে। যেমন অ্যাট প্রেজেন্ট আমাদের দেশে ম্যাট রেট অ্যাপ্লিকেবল হচ্ছে 15%। অর্থাৎ প্রত্যেকটা কোম্পানিকে ক্যালকুলেট করে দেখাতে হবে যে তার কর্পোরেশন ট্যাক্স কত হচ্ছে, আর বুক প্রফিটের 15% ধরে তার ম্যাট কত হচ্ছে। এবার ম্যাট আর কর্পোরেশন ট্যাক্সের মধ্যে যেটা বেশি সেইটা তাকে পে করতে হবে গভর্নমেন্টকে। এবার যে জায়গা থেকে ম্যাটটা এসেছিল যে বহু কোম্পানি কর্পোরেশন ট্যাক্স আইদার তাদের দিতে হচ্ছে না, কর্পোরেশন ট্যাক্স তাদের জিরো হয়ে যাচ্ছে বা খুব নেগলিজেবল হয়ে যাচ্ছে, এই রকম কোম্পানিগুলোর ক্ষেত্রে যাদের কর্পোরেশন ট্যাক্স জিরো হচ্ছে বা ভেরি নেগলিজেবল হচ্ছে, এই কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায়, যেটা হিসাবের মানে এটাই বেসিক্যালি হিসাবের নিয়ম, যে তাতে দেখা যাবে যে অলওয়েজ তাদের ক্ষেত্রে ম্যাট অ্যামাউন্টটা রিলেটিভলি হায়ার। ফলে যে কোম্পানিগুলোর কাছ থেকে আগে গভর্নমেন্ট কর্পোরেশন ট্যাক্স কালেক্ট করতে পারছিল না, তাদের কাছ থেকে গভর্নমেন্ট নাও ক্যান কালেক্ট ম্যাট। যাদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছিল না তাদের কাছ থেকে ম্যাট হিসাবে সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স গভর্নমেন্ট আর্ন করছে। ফলে গভর্নমেন্টের যে রেভিনিউ কালেকশন হচ্ছিল বিফোর দ্য ইন্ট্রোডাকশন অফ ম্যাট, আফটার ইন্ট্রোডাকশন অফ ম্যাট, গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন ফ্রম ভেরিয়াস কোম্পানিজ সেটা ইনক্রিজ করছে, গভর্নমেন্ট তার ট্যাক্স কালেকশনকে বাড়াতে পারছে। সো দ্যাট ইজ দি মেন থিং অফ ইন্ট্রোডিউসিং দ্য মিনিমাম অল্টারনেট ট্যাক্স। ম্যাট নিয়ে কারোর কোয়ারি আছে? স্যার, কর্পোরেশন ট্যাক্সে আপনি যেটা বললেন না যে কর্পোরেশন ট্যাক্স হলে অনেক সময় গভর্নমেন্ট আদায় করতে পারছিল না, সেটা ম্যাট হলে পারছে, এইটার কারণটা কি? মানে ওরা কি প্রফিট দেখাচ্ছিল না বলে না, সেটার এটা উপর বেস করে? না না না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে নেট প্রফিট আর বুক প্রফিট, এই যে ক্যালকুলেশনটা, এইখানটাই ট্রিক্সটা কিন্তু রয়েছে। অর্থাৎ বুক প্রফিট আর নেট প্রফিটের বেসিক ডিফারেন্স যদি বলতে হয়, এক লাইনে বলতে হয়, ওই নেট প্রফিট ক্যালকুলেশনটা হয় হচ্ছে আফটার টেকিং অল সাচ এলিজেবল বেনিফিটস, মানে যে ডিডাকশন গুলোর কথা বলছিলাম, যে যে ডিডাকশন গুলো একটা কোম্পানি অ্যাভেল করতে পারে, সেই ডিডাকশন গুলো নেবার পরে যে ট্যাক্স প্রফিটটা পড়ে থাকে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য নেট প্রফিট। আর বুক প্রফিট হচ্ছে কাইন্ড অফ এভাবে ভাবতে পারো বিফোর টেকিং সাচ বেনিফিটস।
তাহলে মনে করো আজকে যেখানে আমি তখন বললাম যে টাটা স্টিলের ধরে নাও নেট প্রফিট হচ্ছে 120 crore, এই 120 crore ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে নেট প্রফিটটা? আফটার টেকিং ফিউ বেনিফিটস যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সমস্ত কোম্পানিকে। এখন মনে করো টাটা স্টিল সেক্ষেত্রে 10 কোটি টাকার বেনিফিট পেয়েছে, সেই 10 কোটি টাকা তার মানে মাইনাস হবার পরে তার আসছে 120 crore। এবার হুম। যদি তুমি টাটা স্টিলের বুক প্রফিট ক্যালকুলেট করো, তাহলে বুক প্রফিটটা হয়ে যাবে আপাতত আমার 130। এক্সাম্পল অনুযায়ী 130 crore। তাহলে হুম। তুমি বুক প্রফিট অলওয়েজ উড বি হায়ার দ্যান নেট প্রফিট ফর সাচ কোম্পানিজ। তার মানে 120 এগেনস্টে গভর্নমেন্ট যা পাচ্ছে 130 এগেনস্টে গভর্নমেন্ট বেশি পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই রকম যে বুক প্রফিটের ক্যালকুলেশনটা নেট প্রফিটের থেকে সবসময় একটু বেশি দেখাবে। ফলে যারা নেট প্রফিটের এগেনস্টে কর্পোরেশন ট্যাক্স যাদের খুব কম দিতে হচ্ছিল বা দিতেই হচ্ছিল না, তারা যখন ম্যাট দেবে তখন তাদের ডেফিনেটলি কিছুটা বেশি দিতে হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট রিলেটিভলি বেশি ট্যাক্স কালেক্ট করতে পারছে ইন ফর্ম অফ ম্যাট। বুঝতে পেরেছি স্যার। বলো আর কার কি কোয়ারি আছে? বেশ, তাহলে আর যদি কোয়ারি না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি পরের ডিরেক্ট ট্যাক্সটাতে। নেক্সট যে direct বলছিলাম আমাদের বলো। স্যার বলছি আমাদের দেশের কোম্পানিগুলো জেনারেলি কি ম্যাট পে করে নাকি কর্পোরেশন ইনকাম ট্যাক্স পে করে না, আমাদের এটা দেশে? এটা এটা ওরম ভাবে হবে না, এটা ডিপেন্ড করে কিসের ওপর, যে এক একটা কোম্পানি ধরে নাও এই যে ম্যাটটা ইম্পোজ করা হলো সেটাতে একটা পার্টিকুলার সেগমেন্ট অফ কোম্পানির জন্য, সেটা এরম ভাবে বলা যাবে না যে আমাদের দেশে ম্যাট বেশি করে না কর্পোরেশন ট্যাক্স বেশি করে। ম্যাট একটা জিনিস এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাটটা ইন্ট্রোডিউস করা হয়েছিল একটা স্মল সেগমেন্ট অফ কোম্পানির জন্য যাদের কর্পোরেশন ট্যাক্স দিতে হচ্ছিল না, তো তাদেরকে ট্যাক্স নেটের মধ্যে আনার জন্যই ম্যাটটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর যেটা আমি তখন বললাম যে গভর্নমেন্টের ডিরেক্ট ট্যাক্সের মেজর সোর্সটাই হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। তা এই দুটো ইনফরমেশনকে যদি তুমি এক জায়গায় আনো তাহলে তোমার কোয়েশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে যে ডেফিনেটলি মোর নাম্বার অফ কোম্পানিজ পে কর্পোরেশন ট্যাক্স অ্যান্ড ফিউ নাম্বার অফ কোম্পানিজ পে ম্যাট। মানে যারা ট্যাক্স নেটের বাইরে চলে যাচ্ছিল তাদেরকে ম্যাট বসিয়ে গভর্নমেন্টের ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসার জন্যই তো ব্যবস্থাটা চালু করা হয়েছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তার মানে কি এটা যে ধরুন মানে ওই কোম্পানিগুলো মানে মানে অ্যানুয়াল যে ইনকাম বা প্রফিট সেটা কি খুব অল্প অ্যামাউন্ট, নলে মানে এতটা ডিডাকশন হ্যাঁ, সেটা বলতে পারো, তবে সেটাকে জেনারেলাইজ করাটাও উচিত নয়। সহজ হিসেব যেটা বলছো সেটা ঠিকই যে তাদের প্রফিট কম, ফলে ডিডাকশন নেবার পরে তাদের আর ট্যাক্স পে করার মতন কিছু থাকছেই না, সেটা একটা হতে পারে। আবার এরমও কিন্তু আছে যে এক একটা কোম্পানি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন করে, কিন্তু ওই ডিডাকশন গুলো, যে ডিডাকশন গুলোর কথা বলছি, সেই ডিডাকশন তো সবাই অ্যাভেল করতে পারে না। এখন কোনো কোম্পানি তার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ নেট প্রফিট থাকার পরেও তার ধরে নাও ডিডাকশন, সেটা ধরে নাও সে যথেষ্ট বেশি পেতে পারে, ফলে কি হতে পারে যে তার ওই কর্পোরেশন ট্যাক্সের অ্যামাউন্টটা রিলেটিভলি অন্য কোম্পানি থেকে অনেকটা কমে যেতে পারে। এটা পুরোটাই কিন্তু ক্যালকুলেশনের ওপর, কোন কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকা প্রফিট করছে, কত টাকার ট্যাক্স ডিডাকশনের বেনিফিট নিচ্ছে, এই সবের ওপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরে যেটা ট্যাক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। প্রথমে একটা কথা বলি, 2020 যে বাজেট, এই 2020 বাজেটে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স ডিডিটি যেটাকে বলা হচ্ছে, ইট হ্যাজ বিন অ্যাবলিশড। 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত ইন্ডিয়াতে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স ছিল। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করত এবং গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স কালেকশনও করত। 2021-22 যে বাজেট, গত বছরে যে 2020-21 এর যে বাজেট, 2020-তে যে বাজেট প্লেস করা হয়েছে, সেই বাজেটে
ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তো ইট ইজ অ্যাবলিশড, স্টিল এটার সম্পর্কে আমাদের একটু ছোট করে জেনে রাখতে হবে, কারণ এইগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে লাস্ট 2 বছর বা 3 বছরের মধ্যে এই ধরনের কিছু চেঞ্জেস হবার পরেও সেই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। প্রথম কথা হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স ব্যাপারটা কি। প্রথম কথা বলি যে তোমরা যখন ন্যাশনাল ইনকাম পড়েছো বা আগের দিন যখন আমি তোমাদের নন ট্যাক্স রেভিনিউ রিসিভ করিয়েছি তখন সেখানে ডিভিডেন্টের আলোচনা এসেছে। ডিভিডেন্ড পরিষ্কার কথায় বলেছিলাম যে একটা কোম্পানি, এই যে এতক্ষণ প্রফিট নিয়ে আলোচনা হচ্ছিল, একটা কোম্পানি যে অ্যামাউন্ট অফ টোটাল প্রফিট আর্ন করে সেই প্রফিটের একটা পার্ট কোম্পানিকে তার শেয়ার হোল্ডারদেরকে দিতে হয় এবং শেয়ার হোল্ডারদের মধ্যে প্রফিটের একটা পার্ট ডিস্ট্রিবিউট করে তারা, যেটাকে বলা হয় ডিভিডেন্ড। আজকে আমি যদি মনে করো আমি যদি আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 100টা শেয়ার পারচেজ করি এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে গিয়ে আফটার 31st মার্চ 2022 রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি 1 টাকাও প্রফিট করে, তাহলে এই 1 টাকা প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার সমস্ত শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। সেই হিসাবে মনে করো যে আমি 10 পয়সা পাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে অ্যাজ ডিভিডেন্ড। এখন এই যে ডিভিডেন্ডটা যেটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে দেয়, সেই ডিভিডেন্ডটা তো কোম্পানি তার নিজের প্রফিটের একটা পার্ট থেকেই দেয়। 2020 পর্যন্ত 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত একটা কোম্পানি যত টাকার টোটাল অ্যামাউন্ট ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করত, সেই ডিভিডেন্ড অ্যামাউন্টটার ওপর কোম্পানিগুলোকে একটা ট্যাক্স দিতে হতো, যেটাকে বলা হতো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। কোম্পানি এই যে কর্পোরেশন ট্যাক্স দিচ্ছে, একটু কর্পোরেশন ট্যাক্সের আলোচনায় যাই। কোম্পানি যে কর্পোরেশন ট্যাক্স দিচ্ছে সেই কর্পোরেশন ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যে নেট প্রফিট ক্যালকুলেশন হচ্ছে, সেই নেট প্রফিট ক্যালকুলেশন কিন্তু আফটার ডিডাকশন অফ ডিভিডেন্ড। অনেক কিছু মাইনাস হচ্ছে, তার মধ্যে ডিভিডেন্ডটাও আছে। অর্থাৎ একটা কোম্পানি যদি টোটাল 100 টাকা প্রফিট করে, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস মাইনাস হবে, হয়ে ক্যালকুলেশন হবে হচ্ছে নেট প্রফিট। তো যেগুলো মাইনাস হলো টোটাল প্রফিট থেকে, তার মধ্যে একটা পোর্শন হচ্ছে ডিভিডেন্ড। তার মানে কোম্পানি যখন কর্পোরেশন ট্যাক্স দিচ্ছে সেটা শুধু নেট প্রফিটের উপর দিচ্ছে, কিন্তু ওই যে ডিভিডেন্ডটা কোম্পানি শেয়ার হোল্ডারকে দিল, সেই ডিভিডেন্ড অ্যামাউন্টটার উপর কোম্পানিকে কিন্তু দিতে হতো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। দীর্ঘদিন ধরে কোম্পানিগুলোর গভর্নমেন্টের কাছে একটা ডিমান্ড ছিল টু উইথড্র দিস ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। কোম্পানির বক্তব্য ছিল যে ঠিক আছে, আমরা আমাদের প্রফিটের মধ্যে থেকেই ডিভিডেন্ড দিচ্ছি, বাট আলটিমেটলি ডিভিডেন্ড মানিটা, ডিভিডেন্ড অ্যামাউন্টটা আমাদের হাতে থাকছে না, এটা আমরা শেয়ার হোল্ডারকে দিয়ে দিচ্ছি। সো ডিভিডেন্ডটা ইজ টু বি কনসিডার্ড অ্যাজ ওয়ান কাইন্ড অফ ইনকাম অফ দ্য শেয়ার হোল্ডার, নট অফ আস। যেহেতু এই টাকাটা আমরা রাখছি না, আমাদের হাতে থাকছে না, আমরা শেয়ার হোল্ডারকে দিয়ে দিচ্ছি, তাহলে ডিভিডেন্ড হ্যাজ টু বি দ্য ইনকাম অফ the shareholder. So shareholder have to pay the tax out of the dividend amount they received. শেয়ারহোল্ডাররা যে পরিমাণ টাকা ডিভিডেন্ড হিসাবে পাবে, সেই ডিভিডেন্ডের ওপর ট্যাক্স শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা, আমরা কেন পে করব? তো এই লং ডিমান্ড অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কোম্পানিজ, সেটা আলটিমেটলি অ্যাকসেপ্টেড হয় এবং যার জন্য বললাম 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে বাজেট 2020-তে প্লেস করা হয়েছিল, তাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করে যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স কোম্পানিগুলোকে আর দিতে হবে না, ইট হ্যাজ বিন অ্যাবলিশড। কিন্তু এখানেও একটা জিনিস ভেবে দেখো, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স অ্যাবলিশ করে দেওয়া মানে গভর্নমেন্টের একটা সোর্স অফ ট্যাক্স রেভিনিউ কমে গেল। তাই গভর্নমেন্ট তো ডেফিনেটলি সেটাকে কম্পেনসেট করবে। সেটাকে কম্পেনসেট করার জন্য গভর্নমেন্ট নতুন কোনো ট্যাক্স চালু করেনি। গভর্নমেন্ট কি বলেছে, একটা নতুন সিস্টেম, নতুন একটা অল্টারেশন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ করে দিয়েছে। সেই চেঞ্জেসটা কি করেছে,
বলছে যে সমস্ত শেয়ার হোল্ডার তাদের কোম্পানির কাছ থেকে ডিভিডেন্ড পাবে, যত টাকা ডিভিডেন্ড পাবে সেই ডিভিডেন্ড অ্যামাউন্টটাকে তাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে তাদের অ্যানুয়াল ইনকামের সাথে অ্যাড করে দিতে হবে। মানে জিনিসটা যদি এরকম ভাবে এক্সাম্পল বলি, যেটা আগে নিয়েছিলাম, আমার মান্থলি স্যালারি 30,000, সারা বছরে আমি স্যালারি ইনকাম পাচ্ছি 3,60,000, আর আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 100টা শেয়ার কিনেছিলাম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 100টা শেয়ারের শেয়ার হোল্ডার ছিলাম বলে মনে করো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে 5,000 টাকার ডিভিডেন্ড পেয়েছি। এবার আমার সারা বছরের ইনকাম ক্যালকুলেশন কিভাবে করতে হবে? 3,60,000 স্যালারি ইনকাম আর 5,000 টাকার ইনকাম ফ্রম আদার সোর্স, সেখানে মেনশন করে দিতে হবে ডিভিডেন্ড ইনকাম। এই 5,000 টাকাকে অ্যাড করতে হবে 3,60,000 এর সাথে। সো আমার টোটাল ইনকাম দাঁড়াবে 3,65,000, এবং এই 3,65,000 টাকে ধরে আমার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তার মানে যে ডিভিডেন্ড অ্যামাউন্টের উপর আগে কোম্পানি ট্যাক্স দিত, এখন সেই ডিভিডেন্ড অ্যামাউন্টটার উপর ইনকাম ট্যাক্স রেট অনুযায়ী ট্যাক্স পে করবে শেয়ার হোল্ডার। সুতরাং গভর্নমেন্ট তার ট্যাক্স রেভিনিউর জায়গাটাকে কম্পেনসেট করলো এইভাবে। অর্থাৎ আগে ডিভিডেন্ড পে করতো কারা? যারা ডিভিডেন্ড দিত, আর এখন ডিভিডেন্ডের উপর ট্যাক্স পে করবে কারা? যারা ডিভিডেন্ডটা রিসিভ করছে। রেসিপিয়েন্ট উড পে দ্য ট্যাক্স অন দ্য ডিভিডেন্ড। সেই জন্যই ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সটা এখন নেই, বাট এটা এখন চলে এসেছে আন্ডার দি জুরিসডিকশন অফ দ্য শেয়ার হোল্ডার্স। এইটা হলো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সের বিষয়টা। আসছি পরের ডিরেক্ট ট্যাক্সে, যেটাকে বলা হচ্ছে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি। মূলত আমাদের দেশের পার্সপেক্টিভে স্যার, যদি একটা বলি, কথা বলবো? বলো বলো। বলছি যে ধরুন কোম্পানির যে প্রফিটটা সেটা থেকেই তো হচ্ছে সে তার শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেবে, তাহলে সেই প্রফিটের ওপরেই কোম্পানি কর্পোরেট ট্যাক্স দিচ্ছে, আবার ডিভিডেন্ড ট্যাক্স হচ্ছে শেয়ার হোল্ডার দিচ্ছে, তাহলে একই মানির ওপরে দুবার ট্যাক্সেশন হয়ে যাচ্ছে না? না, প্রথম কথা হচ্ছে দেখো, ওইটাই তো বললাম। ধরে নাও একটা কোম্পানির সারা বছরের প্রফিট হয়েছে 100 টাকা, ঠিক আছে? এবার তুমি যখন কর্পোরেশন ট্যাক্সের কথা ভাবছো, এই জায়গাগুলো ভালো করে একটু খেয়াল রাখো। 100 টাকা হচ্ছে কোম্পানির টোটাল প্রফিট, টোটাল প্রফিট। এবার কোম্পানি তার কর্পোরেশন ট্যাক্স ক্যালকুলেশনের জন্য তাকে কি বের করতে হবে? নেট প্রফিট বের করতে হবে। এনপি মানে মনে রাখো নেট প্রফিট বের করতে হবে। এবার নেট প্রফিটটা সে কিভাবে ক্যালকুলেট করবে? টোটাল প্রফিট থেকে যত রকমের ডিডাকশন তার পাওয়ার কথা, সেই ডিডাকশন যেগুলো আলোচনা করছিলাম, ডিডাকশন গুলোকে সে মাইনাস করবে, এবং এখান থেকে সে যত টাকার ডিভিডেন্ড তার শেয়ার হোল্ডারকে দিয়েছে সেটাও মাইনাস করবে। করার পরে যেটা পড়ে থাকবে, ধরে নাও 85 টাকা পড়ে থাকলো, এইটা হচ্ছে নেট প্রফিট। এবার কোম্পানি তার কর্পোরেশন ট্যাক্স দিচ্ছে কার ওপর? 85 টাকার ওপর দিচ্ছে। তাহলে যত টাকা ধরে নাও ডিভিডেন্ড হিসাবে দিয়েছে, যদি 8 টাকাও ডিভিডেন্ড হিসাবে দিয়ে থাকে, তাহলে এই 8 টাকার ওপর আমরা এখন ট্যাক্স পে করছি। তাহলে সেম অ্যামাউন্টের ওপর তো বসছে না। 85-র ওপর কর্পোরেশন, 8 টাকার ওপর হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সের বদলে আমরা এখন ট্যাক্স পে করছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যেটা বলছিলাম সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, এসটিটি বলা হয়। আমরা যদি স্পেসিফিক্যালি আমাদের ইন্ডিয়ার কনটেক্সটে বলি, এই যে আজকে প্রথমে একটু শেয়ার নিয়ে আলোচনা হচ্ছিল, স্টক হোল্ডিং নিয়ে কথা হচ্ছিল, বা একটু আগেও ডিভিডেন্ড নিয়েও যখন শেয়ারের কথা হয়েছে, তো এই শেয়ার বিষয়টাই যদি আসি, আমরা পরে পড়বো এই ফাইন্যান্সিয়াল সিস্টেম যে টপিকটার কথা বলছিলাম তার আন্ডারে ডিটেলে পড়বো শেয়ার বিষয়টা নিয়ে। বাট এটুকু আমরা প্রত্যেকে জানি, শেয়ার ব্যাপারটা বুঝি না বুঝি, এটুকু আমরা প্রত্যেকে জানি যে আমি চাইলে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারি, আবার সেই শেয়ারটা আমি যে কোনো সময় বিক্রিও করে দিতে পারি। তাহলে এর জন্য আমাকে কার কাছে যেতে হবে? আমাকে যেতে হবে হচ্ছে শেয়ার মার্কেটের কাছে। শেয়ার মার্কেট থেকেই আমি শেয়ার কিনবো, শেয়ার মার্কেটেই আবার আমি শেয়ার বিক্রি করব। এবার আমি যখন কোনো কোম্পানির শেয়ার কিনছি, পারচেজ করছি,
বা আমি কোনো কোম্পানির শেয়ার সেল করছি, সেই সময় যত টাকার শেয়ার কিনলাম বা যত টাকার শেয়ার বিক্রি করলাম, সেই পারচেজ অ্যামাউন্ট বা সেল অ্যামাউন্টটার ওপর গভর্নমেন্টকে একটা ট্যাক্স আমাদেরকে পে করতে হয়, which is called securities transaction tax. খুব নমিনাল, হয়তো রেট অফ ট্যাক্সেশনটা খুব নমিনাল, বাট in both cases at the time of purchase as well as at the time of selling আমাকে ওই পারচেজ অ্যামাউন্ট এবং সেল অ্যামাউন্টটার উপর একটা ট্যাক্স পে করতে হয়। যেমন ইন্ডিয়াতে এই মুহূর্তে আমাদের শেয়ার কেনা বা বিক্রির সময় ওই পারচেজ সেল অ্যামাউন্টটার উপর 0.01% একটা ট্যাক্স পে করতে হয়। ট্যাক্সটা পে করা মানে কি, যেরকম তোমরা জিনিস কিনতে গেলে, যেটার আলোচনা আগেই বলেছি, কোন একটা জিনিস কিনতে গেলে একটা জিনিসের, ধরে নাও আমরা আরেকটু অন্য এক্সাম্পল দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে একটা বড় রেস্টুরেন্টে যখন খেতে যাচ্ছি আমরা, সেখানে গিয়ে আমি দুটো জিনিস খেলাম, মেনু কার্ডের দাম দেখলাম, একটার দাম 300 টাকা, একটার দাম দেখলাম 200 টাকা। তাহলে আমি খেলাম হচ্ছে 500 টাকার, বিলটা যখন এলো আমাকে দেয়া হলো 590 টাকার বিল। আমি বিলটা চেক করে দেখলাম 300 প্লাস 200 500, তার উপরে ধরে নাও 18% জিএসটি আছে। তো 500 টাকার 18% মানে 90 টাকা, ট্যাক্স অ্যাড করে আমার টোটাল বিল দাঁড়ানো 590 টাকা। তাহলে আমি 500 টাকার জিনিস খেতে গিয়ে গভর্নমেন্টকে 90 টাকার জিএসটি দিয়ে এলাম। ঠিক এখানেও জিনিসটা তাই, আমি যদি কোনো কোম্পানির, মনে করো আমি যদি 10,000 টাকার শেয়ার কিনি, টোটাল 10,000 টাকার যদি আমি শেয়ার কিনি, তাহলে আমাকে কিন্তু কেনার সময় আমাকে পে করতে হবে 10,000 প্লাস তার উপর 0.01%। তার মানে এটা বেসিক্যালি দাঁড়াচ্ছে, আমরা যদি হিসেব করি 10,000-এর রেসপেক্টে, তাহলে 100 টাকা আমাকে এসটিটি দিতে হচ্ছে। তাহলে আমি পে করব কত? পে করব আমি 10,100 টাকা, আর হাতে পাবো 10,000 টাকার শেয়ার। এটা ঠিক কিন্তু সেলিং অ্যামাউন্টটার ক্ষেত্রেও তাই। সেলিং অ্যামাউন্টটার ক্ষেত্রে আমি যদি 10,000 টাকার শেয়ার সেল করি, আমি হাতে কিন্তু পাবো হচ্ছে 10,000-এর মধ্যে যেহেতু 0.01% ট্যাক্স আছে, আমি বিক্রি করে হাতে পাবো কিন্তু ধরে নাও 9,900 টাকা। 100 টাকা ট্যাক্স আমাকে ডিডাক্ট করে আমাকে দেওয়া হবে। সুতরাং এই শেয়ার কেনা বিক্রির ওপরে পারচেজ এবং সেল, বোথ দ্য বায়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেলার, দুজনকেই যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে বলা হচ্ছে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স। এখানে আরেকটা জিনিস বলি, আমরা যেমন ডিরেক্টলি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতে পারি, তার জন্য আমাদের 0.01% রেটে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও ট্যাক্স শেয়ার কিনতে পারি। এমএফ স্ট্যান্ডস ফর মিউচুয়াল ফান্ড, এগুলো সব পরে পড়াবো, এগুলোর আলোচনায় এখন আসছি না। মিউচুয়াল ফান্ড এর মাধ্যমেও তোমরা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের নাম প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখো, তোমাদের সেটা টিভিতে হোক, খবরের কাগজে হোক, যে কোনো জায়গায় দেখো, যে ধরে নাও এসবিআই মিউচুয়াল ফান্ড কিংবা আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড, এরকম প্রচুর মিউচুয়াল ফান্ডের নাম তোমরা হয়তো চোখে পড়ে তোমাদের। সেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও আমরা শেয়ার কিনতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ট্যাক্স পে করতে হয়, বাট সেখানে ট্যাক্স রেটটা ডিফারেন্ট, সেখানে 0.001% আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। বাট আলটিমেট ফ্যাক্ট ইজ যে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্সও কিন্তু গভর্নমেন্টের এক ধরনের সোর্স অফ ডিরেক্ট ট্যাক্সেস। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ডিরেক্ট ট্যাক্স গুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার মধ্যে লাস্ট যে ডিরেক্ট ট্যাক্স, যেটা করলে আমাদের টোটাল ডিরেক্ট ট্যাক্স পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। দিস ট্যাক্স ইজ কল্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স, প্রথমে ক্যাপিটাল গেইন ট্যাক্স বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ কল্ড ক্যাপিটাল গেইন। আমি তোমাদের যখন ন্যাশনাল ইনকাম পড়িয়েছিলাম, ন্যাশনাল ইনকাম পড়ার সময় প্রথমেই ডিফাইন করেছিলাম হোয়াট ইজ ইনকাম, ইনকাম কাকে বলে। এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই ইনকামের কনসেপ্টটা যদি আরেকবার বলি, আমরা বলেছিলাম যে যে কোনো ধরনের গুডস অর সার্ভিস প্রোডাকশনের এগেনস্টে আমরা যে অ্যামাউন্ট অফ মানি রিসিভ করি সেটাকেই ইনকাম বলা হয়। যার জন্য বলেছিলাম যে যখন গভর্নমেন্ট
ওল্ড এজ পেনশন দিচ্ছে, পার্সোনাল ইনকাম ক্যালকুলেশনটা মনে করো, গভর্নমেন্ট যখন ওল্ড এজ পেনশন পে করছে, সেই ওল্ড এজ পেনশনটাকে আমরা ট্রান্সফার পেমেন্ট বলেছিলাম, নট ইনকাম। যখন রিটায়ারমেন্ট পেনশন দিচ্ছে গভর্নমেন্ট, সেটাকে আমরা ইনকাম বলেছিলাম, কিন্তু ওল্ড এজ পেনশনকে বলিনি, সেটাকে ট্রান্সফার পেমেন্ট বলেছিলাম। কারণ ওল্ড এজ পেনশন পাওয়ার জন্য আমাদের কোনো গুডস বা সার্ভিস প্রোডাকশন করার দরকার পড়ে না। ঠিক একইভাবে এই ক্যাপিটাল গেনের কনসেপ্টটাও তাই। তোমাদের এটাও বলেছিলাম, পরীক্ষাতেও তোমাদের দিয়েছিলাম, যে যেমন ধরো সেলিং অফ ওল্ড ল্যান্ড, আমি 5 লাখ টাকায় জমি 5 বছর আগে কিনেছিলাম, আজকে তার দাম 7 লাখ টাকা, আমি 7 লাখ টাকায় ল্যান্ডটা সেল করলাম, 2 লাখ টাকা আমি এক্সট্রা পেলাম। আমরা চলতি কথায় বলি 2 লাখ টাকার প্রফিট হলো, তোমাদের বুঝিয়েছি 2 লাখ টাকাকে প্রফিট বলা হয় না, এই 2 লাখ টাকাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাপিটাল গেন। ঠিক একই রকম ভাবে ক্যাপিটাল গেন ট্যাক্স বুঝতে গেলে এটা জানতে হবে, এই যে একটু আগে শেয়ার নিয়ে আলোচনা হচ্ছিল, শেয়ার কেনা এবং বিক্রির কথা বলছিলাম, এটাও আমরা প্রত্যেকে বুঝি বা অন্তত এইটুকু জানি, যে আমি যে দামে একটা কোম্পানির শেয়ার পারচেজ করেছি, তার চেয়ে যদি কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়, তবেই আমরা শেয়ার কি করি, বিক্রি করি। মনে করো আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার গতকাল কিনেছিলাম 105 টাকায়, আমি আগামীকাল দেখলাম যে শেয়ারের দাম বেড়ে হয়েছে 115 টাকা। আমি যদি 115 টাকায় শেয়ার বিক্রি করে দিই, তাহলে পার শেয়ার আমার 10 টাকা গেন হচ্ছে। মাইন্ড ইট, 10 টাকার প্রফিট বলছি না, 10 টাকার গেন হচ্ছে। এই 10 টাকার যে গেন হলো শেয়ারের দাম বেড়ে যাওয়ার জন্য, দিস ইজ কল্ড ক্যাপিটাল গেন। এটাকে বলা হয় ক্যাপিটাল গেন। কারণ আমি কি করেছি, আমি কিছুই করিনি, আমি কোনো গুডস প্রোডাকশনও করিনি, আমি কোনো সার্ভিস প্রোডাকশনও করিনি, আমি কোনো ফ্যাক্টর সার্ভিসও দিইনি, বাট স্টিল আই হ্যাভ আর্নড 10 রুপিস মোর। যার জন্য এই 10 টাকাকে আমরা ইনকাম বলছি না, এটাকে আমরা ক্যাপিটাল গেন বলছি। আর এই ক্যাপিটাল গেনের ওপর বিভিন্ন ধরনের ক্যাপিটাল গেন আছে, আসবো আমরা। এই ক্যাপিটাল গেনের ওপর গভর্নমেন্ট যে ট্যাক্স ইম্পোজ করে, সেই ট্যাক্সটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স। এইখানে আরেকটা জিনিস কনসেপচুয়ালি ক্লিয়ার করে নাও নিজেরা, যে এই শেয়ার বিক্রি করে আমি যে ক্যাপিটাল গেন পেলাম, এই ক্যাপিটাল গেনটাকে ইনকাম হিসাবে ট্রিট করা হয় না। এটাকে যদি ইনকাম হিসাবে গভর্নমেন্ট ট্রিট করতো, তাহলে এটার উপর গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স বসাতো, কিন্তু গভর্নমেন্ট ওই অ্যামাউন্টটার উপর ইনকাম ট্যাক্স বসাতে পারছে না, তার কারণ ওই 10 টাকাকে ইনকাম হিসাবে ট্রিট করি না, ওটাকে ক্যাপিটাল গেন হিসাবে ট্রিট করি বলে তার উপর গভর্নমেন্ট ইম্পোজ করছে ডিফারেন্ট কাইন্ড অফ ট্যাক্স, হুইচ ইজ কল্ড ক্যাপিটাল গেন ট্যাক্স। এবার দেখবো কত রকমের ক্যাপিটাল গেন হয়। এখানে যে চার্টটা করে দিয়েছি, চার্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথম হচ্ছে দেখো, ফার্স্ট কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলছি ইকুইটি শেয়ার। চলতি কথায় মুখে আমরা যে শেয়ার বলি, দ্যাট অলসো মিনস ইকুইটি শেয়ার, টার্মটা নিয়ে কনফিউজড হবার কিছু নেই। এবার শেয়ার আমি কিনলাম, যে কোনো কোম্পানি শেয়ার কিনলাম, নির্দিষ্ট সময়ের পরে আমি শেয়ার বিক্রি করলাম এবং আমি একটা ক্যাপিটাল গেন আর্ন করলাম। এই যে ক্যাপিটাল গেনটা আর্ন করেছি, দিস ক্যাপিটাল গেন ইজ অফ টু টাইপস। দুটো ধরনের ক্যাপিটাল গেন হয়, একটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন, একটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম কথাটার মানেই হচ্ছে, জিনিসটা এইভাবে মনে রাখবে, ফ্রম দ্য ডেট অফ পারচেজ অফ শেয়ার উইদিন 1 ইয়ার, আমি যদি শেয়ারটা সেল করি এবং সেখান থেকে আমার যদি কোনো ক্যাপিটাল গেন আর্ন হয়, তখন সেই ক্যাপিটাল গেনটাকে বলা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ডেট অফ পারচেজ থেকে ক্যালকুলেট করলে 1 বছরের আগেই যদি আমি শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেন আর্ন করি, তখন সেটাকে বলা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। যদি বুঝতে অসুবিধে হয়, স্পেসিফিক এক্সাম্পল দিয়েই বলছি। আজকে হলো 6 জানুয়ারি 2022, আজকে আমি মনে করো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কিছু শেয়ার কিনেছি, আমি এই শেয়ারটা ধরে নাও 1 জানুয়ারি 2023 তে গিয়ে বিক্রি করছি,
তাহলে ফ্রম দ্য ডেট অফ পারচেজ আমার যেটা ডেট অফ সেলিং সেটা হচ্ছে বিফোর কমপ্লিশন অফ 1 ইয়ার। এবার 1 জানুয়ারি 2023 তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বিক্রি করে মনে করো আমি 1 টাকা ক্যাপিটাল গেন আর্ন করলাম। এই 1 টাকার ক্যাপিটাল গেনকে বলা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। কিন্তু আমি যদি এই শেয়ারটাই 1 তারিখে বিক্রি না করে আমি যদি 2023-এর 7th জানুয়ারি বিক্রি করি, মানে আফটার দ্য কমপ্লিশন অফ 1 ইয়ার, আফটার দ্য কমপ্লিশন অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ পারচেজ, 7 তারিখে বিক্রি করে যদি 1 টাকার ক্যাপিটাল গেন আর্ন করি, তখন সেটাকে বলা হবে লং টার্ম ক্যাপিটাল গেন। খেয়াল করে দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে বলা হচ্ছে লেস দ্যান 1 ইয়ার টাইম পিরিয়ড। এবার আমি যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন যত টাকা আর্ন করব তার 15% আমাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হিসাবে গভর্নমেন্টকে পে করতে হবে। আর আমি যদি লং টার্ম ক্যাপিটাল গেন আর্ন করি সেক্ষেত্রেও আমাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে ট্যাক্সের ধরনটা একটু আলাদা। বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী লং টার্ম ক্যাপিটাল গেন যদি 1 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আমাকে কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে না। আবার বলছি, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের অ্যামাউন্ট যদি 1 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আমাকে কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি আমার লং টার্ম ক্যাপিটাল গেনের অ্যামাউন্ট 1 লাখের বেশি হয়ে যায়, মোর দ্যান 1 লাখ হয়ে যায়, তাহলে 1 লাখের ওপরে যতটুকু গেন করলাম তার ওপরে 10% আমাকে ট্যাক্স দিতে হবে। মানে কি, দুটো এক্সাম্পল দিচ্ছি। আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর্ন করলাম 92,000 টাকার, 92,000, আমাকে কোনো লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর্ন করলাম 92,000, তাহলে আমাকে 92,000 এর 15% ট্যাক্স দিতে হবে। এবার মনে করো আমি লং টার্ম ক্যাপিটাল গেন আর্ন করলাম 92,000, আমাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে। কিন্তু আমি যদি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর্ন করি 1,50,000 টাকা বা 1,10,000 টাকা বা 1,03,000 টাকা, তাহলে 1 লাখের ওপরের যে অ্যামাউন্টটা, অর্থাৎ 1,10,000 হলে 10,000, 1,50,000 হলে 50,000, ওই এক্সেস অ্যামাউন্ট টুকুর ওপর 10,000-এর ওপর বা 50,000-এর ওপর আমাকে 10% রেটে গভর্নমেন্টকে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। সুতরাং শর্ট টার্ম ক্যাপিটাল হচ্ছে 1 বছরের মধ্যে যদি বিক্রি করি, লং টার্ম হচ্ছে 1 বছর পার করে যদি বিক্রি করি, এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি আমার হয় তাহলে তার যে কোনো অ্যামাউন্ট হলেই 15% শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। লং টার্ম ক্যাপিটাল গেন যদি আর্ন করি 1 লাখ পর্যন্ত কোনো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স নেই। 1 লাখের বেশি যদি আমি আর্ন করি তাহলে অ্যাবভ 1 লাখ, ওই 1 লাখের চেয়ে এক্সেস অ্যামাউন্টটার উপর আমাকে 10% রেটে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। সো দিস ইজ দি ক্যাপিটাল গেন ট্যাক্স অন ইকুইটি শেয়ার। একই জিনিস হচ্ছে, সেম থিং হিয়ার, ইকুইটি এমএফ যেটা দেখতে পাচ্ছ, এটা হলো যেটা তোমাদের একটু আগে বললাম, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমি শেয়ার কিনতে পারি। একই জিনিস মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি আমি আর্ন করি, মানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও যদি আমি শেয়ার কিনে 1 বছরের আগে বিক্রি করি, যত টাকা আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে তার 15% আমাকে ট্যাক্স দিতে হবে। যদি আমি 1 বছর পরে মিউচুয়াল ফান্ড সেল করি এবং আমার যদি 1 লাখ টাকার মধ্যে যদি আমার লং টার্ম ক্যাপিটাল গেন থাকে, কোনো ট্যাক্স দিতে হবে না। 1 লাখের বেশি যদি হয় তাহলে এক্সেস অ্যামাউন্টটার উপর আমাকে 10% রেটে ট্যাক্স দিতে হচ্ছে। সো দিস ইজ দ্য সেম থিং, মানে ডিরেক্টলি শেয়ার কেনো, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার কেনো, শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেনের কনসেপ্টটা বেসিক্যালি কিন্তু সেম। এটা হলো শেয়ারের ওপর আমাদের ক্যাপিটাল গেন ট্যাক্স। এবার শেয়ার ছাড়া আরো 2-3টে ধরনের আমাদের ক্যাপিটাল গেন ট্যাক্স রয়েছে। আমরা নেক্সট যেটাতে আসছি সেটা হলো, এটা শেয়ার নয়, এটা হচ্ছে বন্ড। গভর্নমেন্ট যে সমস্ত বন্ড থাকে,
এই বন্ডের ক্ষেত্রেও ক্যাপিটাল গেনের ব্যাপার আছে, বন্ডের ক্ষেত্রেও শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেনের ব্যাপার আছে, বন্ডের ক্ষেত্রেও শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ব্যাপার আছে, শুধু ক্রাইটেরিয়া গুলো ডিফারেন্ট। আমি আজকে কোনো একটা বন্ড কিনলাম, সেই বন্ডটা আমি ডেট অফ পারচেজ থেকে 3 বছর কমপ্লিট হওয়ার আগে যদি সেল করি, শেয়ারের ক্ষেত্রে যেটা 1 বছর ছিল সেটাই এখানে 3 বছর। 2022-এ কেনা বন্ড আমি 2025-এ 3 বছর কমপ্লিট হওয়ার আগেই যদি বিক্রি করি, মনে করো আমি 2 জানুয়ারি 2022-এ বন্ড কিনেছি, সেটাকে যদি আমি 2025-এর 1 তারিখে বিক্রি করে দিই বা 2024-এর 30শে ডিসেম্বর বিক্রি করে দিই, তাহলে 3 বছর কমপ্লিট হওয়ার আগেই আমি বিক্রি করছি। সেখান থেকে আমার যদি কোনো ক্যাপিটাল গেন আসে, তাহলে সেটাকে আমরা ধরবো হচ্ছে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সেই শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপর আমাদের কি দিতে হয়? শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। কিন্তু এক্ষেত্রে পার্সেন্টেজের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাজ পার আইটি স্ল্যাব, মানে যে অ্যামাউন্টটা আমি বন্ড থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসাবে আর্ন করব, সেটা আমাকে ইনকাম ট্যাক্সের রেট অনুযায়ী পে করতে হবে। আর আমি যদি 3 বছর কমপ্লিট হবার পরে বন্ডটা সেল করি এবং আমার যদি তার থেকে লং টার্ম ক্যাপিটাল, মানে তার থেকে যদি আমার ক্যাপিটাল গেন আর্ন হয়, যেহেতু 3 বছর পরে করছি, তাহলে সেটাকে বলা হবে তখন লং টার্ম ক্যাপিটাল গেন ফ্রম বন্ড। সেক্ষেত্রে 1 টাকাই ক্যাপিটাল গেন আর্ন করি, আর 1 লাখ টাকাই করি, আর 1 কোটি টাকাই করি, টোটাল অ্যামাউন্টটার উপর আমাকে 10%-এ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স পে করতে হবে। আর বন্ড যেরকম ডিরেক্টলি কেনা যায়, ঠিক শেয়ারের মতন বন্ড কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও কেনা যায়, সেখানেও কিন্তু ক্রাইটেরিয়া গুলো সেম। 3 বছর আগে যদি আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কেনা বন্ড বিক্রি করি এবং আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর্ন হয়, তাহলে ইনকাম ট্যাক্স অনুযায়ী ট্যাক্স দিতে হবে। 3 বছর পরে যদি বন্ড থ্রু মিউচুয়াল ফান্ড বিক্রি করি এবং আমি যদি ক্যাপিটাল গেন আর্ন করি, তাহলে সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেন বলা হবে এবং সেই অ্যামাউন্টটার উপর 20% রেটে আমাকে বন্ডের লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স পে করতে হবে। 4টে অপশন, 4টে ধরন, 4টে ধরনের ক্ষেত্রে বেসিক্যালি 2টো ইনস্ট্রুমেন্ট, একটা শেয়ার এবং একটা বন্ড, এবং তাদের ওপর শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের বিষয়টা হচ্ছে এটাই। এই অবধি কারোর কিছু কোয়ারি থাকলে বলো, তারপর আর ছোট্ট একটা জিনিস আছে, সেটা করে আমরা ডিরেক্ট ট্যাক্সটাকে এন্ড করব। স্যার আমাদের ধরুন ক্যাপিটাল গেইনটা তো আমরা যেহেতু ন্যাশনাল ইনকামের মধ্যে ধরি না, তো এটা ধরুন কি হিসেবে শো করা হয়, মানে কিসের আন্ডারে আসে এটা? এটা কারোর আন্ডারে নেই, এটা তো গভর্নমেন্টের ক্যাপিটাল গেন তো তোমার, আর গভর্নমেন্ট তার এগেনস্টে ক্যাপিটাল গেন ট্যাক্স আর্ন করছে। মানে ওই অ্যামাউন্টটাই আমরা কি হিসেবে দেখাই, আমি সেটা জানতে চাইছি। মানে তুমি কোথায় দেখানোর কথা বলছো সেটা বলো। মানে ধরুন আমরা তো ট্যাক্সটা ইম্পোজ করব, কিছু একটা ইনকাম হলো বা ধরুন কিছু একটা অ্যামাউন্ট হলো কোত্থেকে আসছে বা কি জন্য, তার উপরই আমরা ট্যাক্স নরমালি ইম্পোজ করে থাকি। তো হুম। এইটা কি হিসেবে, এই অ্যামাউন্টটা কি হিসেবে আর কি আসে, মানে কি হিসেবে দেখানো হয় যে তার উপরে আমি ট্যাক্সটা দেবো? তোমার ক্যাপিটাল গেন, তুমি যখন আজকে ধরে নাও শেয়ার কিনছো বা শেয়ার বিক্রি করছো, বা বন্ড কিনছো বা বন্ড বিক্রি করছো, সেই সময় তোমার শেয়ার বা বন্ডের ওপর তোমার তো ক্যাপিটাল গেন আর্ন হচ্ছে, তুমি সেই হ্যাঁ। ক্যাপিটাল গেন অ্যামাউন্টটাই দেখাবে। তুমি দেখাবে যে এটা, যেরকম তোমাকে যেমন বললাম যে ক্যাপিটাল গেন ট্যাক্স আমাদের দিতে হচ্ছে, তোমাকে দেখাতে হবে সেটা যে ক্যাপিটাল গেন আমার এতটা আর্ন হয়েছে, তার এগেনস্টে আমি এই ক্যাপিটাল গেন ট্যাক্স পে করছি। সুতরাং সেটা সেপারেটলি তুমি দেখাবে। ওকে ওকে। স্যার হুম, বলো। স্যার আপনি যেটা বললেন ডিভিডেন্ড যে ট্যাক্সটা ওটা এখন অ্যাবলিশ হয়েছে, ওটাই কি স্যার এখন ক্যাপিটাল গেইন ট্যাক্সে কি মানে আমরা ধরে এটা নিতে কেন? পারি? এটা তো তুমি ডিভিডেন্ডের সাথে এটাকে গুলিয়ে ফেলছো তো। ডিভিডেন্ডটা তো কোম্পানি প্রফিট থেকে তোমাকে একটা পার্ট দিচ্ছে, আর এটা তো তুমি শেয়ার কিনে শেয়ার বিক্রি করছো, এখানে তো ডিভিডেন্ড কিছু নেই। ডিভিডেন্ড আলাদা হ্যাঁ জিনিস, ক্যাপিটাল গেন তো আলাদা জিনিস। হ্যাঁ স্যার, এটা যে বুঝতে পারছি, তাহলে ওই ট্যাক্সটা স্যার কোনটার মধ্যে পড়বে যেটা কোনটা? এখন
এর উপর যেটা ডিভিডেন্ড যে ট্যাক্সটা অ্যাবলিশ করা হয়েছে, এখন তো যেটা যিনি শেয়ার কিনছেন তার উপর তো আরোপ করা হয়েছে, তাহলে ওই ট্যাক্সটা কোন টার্মের উপর? এই যে তিনটে যে ডাইরেক্ট ট্যাক্স। আমাকে ডিভিডেন্ড ট্যাক্সটা কি বললাম, ডিভিডেন্ড ট্যাক্সটা, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সটা তুলে দেওয়ার পরে তার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টটা কি করা হয়েছে, সেটা কি বুঝেছো সেটা একটু বলো, তারপর বলছি। স্যার ওটা যার ডিভিডেন্ড মানে কোম্পানি যাদেরকে ডিভিডেন্ডটা দিচ্ছে তাদের উপর ট্যাক্সটা আর কি মানে পে করার জন্য আমি সেটাই কি বললাম যে তারা ট্যাক্সটা কিভাবে পে করছে, সেটা কি বুঝতে পেরেছো সেটা আগে বলো। ধরে নাও আমাকে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, তো তার ডিভিডেন্টের উপর আমাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু আমি ডিভিডেন্টের ওপর ট্যাক্সটা কিভাবে দেবো সেটা কি বলেছে? সেটাকে আমি কি বলেছি সেটা একটু বলো আমাকে। আচ্ছা অন্য কেউ বলো, একটু শুনি তাহলে। এটা dividend- আপনি বললেন যে এটা এখন পার্সোনাল ইনকাম ট্যাক্সের সাথেই যুক্ত হবে এটা। Personal income এর মধ্যে include তাদের করা উপরে হয়েছে। ওটা ওটা পার্সোনাল ইনকামে ঢোকায় এবং ওর উপর ইনকাম ট্যাক্স দেয়। হ্যাঁ, তার মানে বেসিক্যালি যেটা বুঝে নাও সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স যখন আমরা পে করি তার মধ্যে অনেক ধরনের ইনকাম দেখানোর জায়গা আছে। যেমন আমরা ইনকাম বলতে কি বুঝি, যে আমি একটা চাকরি করি, সারা বছরে আমি একটা সার্টেন অ্যামাউন্ট টাকা আমি স্যালারি হিসাবে পাই, যে টাকা স্যালারি হিসাবে পাই সেটাকে আমাকে ইনকাম ট্যাক্স পে করার সময় দেখাতে হবে অ্যাজ ইনকাম ফ্রম স্যালারিজ। তারপরে আমার ওখানে দেখানোর সুযোগ আছে ইনকাম ফ্রম আদার সোর্স। আদার সোর্সেস। এই ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে আমি দেখাবো যে আমি ডিভিডেন্ড কতটা আর্ন করেছি, যত টাকা আমি ডিভিডেন্ড আর্ন করেছি। মনে করো আমার যদি দুটোই সোর্স থাকে, ইনকাম ফ্রম স্যালারি আর ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে ডিভিডেন্ড, আমি 3,60,000 টাকার স্যালারি ইনকাম আর্ন করেছি সারা বছরে, আর 10,000 টাকার ডিভিডেন্ড আর্ন করেছি, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে ডিভিডেন্ড ইনকাম হিসাবে 10,000 আর স্যালারি ইনকাম হিসাবে 3,60,000, দুটো যোগ করে হচ্ছে 3,70,000। এই 3,70,000-এর ওপর আমাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে। তাহলে আমাকে কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেই ডিভিডেন্টের ওপর আমি ট্যাক্স পে করছি, বাট কোনো সেপারেট ট্যাক্স হিসাবে নয়, কোনো সেপারেট ট্যাক্স রেট হিসাবে নয়, ইনকাম ট্যাক্স হিসাবেই পে করছি, কারণ ডিভিডেন্ড ইজ নাথিং বাট এ পার্সোনাল ইনকাম টু মি। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। আমরা বাংলা একটা কথা খুব ব্যবহার করি, স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তি। এই এতক্ষণ ধরে যে শেয়ার, বন্ড ইত্যাদি গুলো আলোচনা করছিলাম, এগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল প্রপার্টি। ফাইন্যান্সিয়াল প্রপার্টি মানেই এগুলো হচ্ছে অস্থাবর বা মুভেবল প্রপার্টি। আর যেটাকে আমরা বলি হচ্ছে স্থাবর সম্পত্তি, বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, বাড়ি হতে পারে বা জমি হতে পারে, যেগুলোর জায়গা বদল করা যায়। এই ইমুভেবল প্রপার্টির ওপরেও কিন্তু ক্যাপিটাল গেন হয়। আমরা যখন জমি কিনছি বেশি দামে জমি বিক্রি করছি, একটা বাড়ি কিনছি বেশি দামে বাড়ি বিক্রি করছি, আমি ধরে নাও কি বলে ফ্ল্যাট কিনছি, যে দামে ফ্ল্যাট কিনছি বেশি দামে ফ্ল্যাট বিক্রি করছি। 2 লাখ টাকায় কেনা বাড়ি 4 লাখ টাকায় বিক্রি করছি, 6 লাখ টাকায় কেনা জমি 8 লাখ টাকায় বিক্রি করছি। এক্সট্রা যেটা পাচ্ছি সেটাও কিন্তু ক্যাপিটাল গেন। কিন্তু এখানেও শর্ট টার্ম লং টার্মের ব্যাপার আছে, ক্রাইটেরিয়াটা ডিফারেন্ট। কোন ইমুভেবল প্রপার্টি ডেট অফ পারচেজ থেকে 2 বছর কমপ্লিট হওয়ার আগে যদি আমি বিক্রি করি, তাহলে এবং বিক্রি করে যদি আমার ক্যাপিটাল গেন আর্ন হয়, তখন সেটাকে বলা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এবং সেটা ওই একই নিয়মে ইনকাম ট্যাক্স হিসাবে পে করতে হবে। একটু আগে যে ডিভিডেন্ড নিয়ে কথা হচ্ছিল, ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেই ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে আমি ডিভিডেন্ড দেখাতে পারি, আমি আবার কিন্তু ক্যাপিটাল গেনও দেখাতে পারি। এবার ক্যাপিটাল গেন ফ্রম ইমুভেবল প্রপার্টি হিসাবে দেখিয়ে তার উপর আমি ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আমি ট্যাক্স পে করতে পারি। আর যদি ইমুভেবল প্রপার্টিটা
ডেট অফ পারচেস থেকে 2 বছর কমপ্লিট করার পরে গিয়ে আমি বিক্রি করি, করে যদি আমার ক্যাপিটাল গেন আর্ন হয়, তখন সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেন বলা হবে এবং তার উপর আমাকে 20% রেটে আমাকে ট্যাক্স পে করতে হবে। সো ভেরি মাচ লাইক আদার্স, শুধু ক্রাইটেরিয়া গুলো ডিফারেন্ট। তোমাদের এখানে যেগুলো বেসিক্যালি মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন অ্যাসেট বা কোন প্রপার্টির ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্রাইটেরিয়া কি, লং টার্ম ক্যাপিটাল গেনের ক্রাইটেরিয়া কি, এবং কোনটার ক্ষেত্রে কি পার্সেন্টেজে ট্যাক্স বসছে। এখানে এই চারটার মধ্যে লাস্ট যেটা আছে এটা একটু ভুলবশত প্রিন্ট আছে, এই মুভেবল প্রপার্টির জায়গাটা এক্সক্লুডেড থাকবে, এটা তোমাদের পড়ার দরকার নেই। সুতরাং তোমাদের বেসিক্যালি 5টা জিনিস, শেয়ার, বন্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেপ্ট মিউচুয়াল ফান্ড এবং ইমুভেবল প্রপার্টি, এই 5টা জিনিসের ওপর ক্যাপিটাল গেন ক্যালকুলেশন হয়, 4টির ওপর ক্যাপিটাল গেন ট্যাক্স ক্যালকুলেশন হয়। সো এই যে কটা জিনিস আজকে আলোচনা করলাম, এই কটাই ডিরেক্ট ট্যাক্স আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পোজ করে, এবং এই সমস্ত ধরনের ডিরেক্ট ট্যাক্স থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টোটাল ট্যাক্স রেভিনিউ আসে সেটাকে আমরা বলছি ডিরেক্ট ট্যাক্স রেভিনিউ। আমাদের নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট কমপ্লিট, ডিরেক্ট ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট কমপ্লিট, পরের দিন আমরা ইনডিরেক্ট ট্যাক্স রিসিপ্টটা কমপ্লিট করলে আমাদের রেভিনিউ রিসিপ্টের পুরো পার্টটা কমপ্লিট হবে, তারপর আমরা যাব হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টে। আজকে এই অবধি করানো থাকলো। তোমাদের পাবলিক ফাইন্যান্সের ওপর টিল ডেট কোনো পরীক্ষা নেওয়া হয়নি। তোমাদের নেক্সট উইকে এক্সাম থাকবে একদম প্রথম থেকে ডিরেক্ট ট্যাক্স পর্যন্ত, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, তোমাদের নোটে যে পোর্শনটা আমার এখন অবধি আমি করাইনি বাকি আছে সেটা হচ্ছে এই ক্যাপিটাল রিসিপ্টের পোর্শনটা। তোমাদের ক্যাপিটাল রিসিপ্ট যার আন্ডারে ডেপ্ট ক্রিয়েটিং আর নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট আছে, এটা বাদ দিয়ে টোটাল ডিরেক্ট ট্যাক্স পোর্শনটা, নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট পোর্শনটা, আর তার আগে ইন্ট্রোডাক্টরি যা পার্টটা আছে, এই টোটালটার উপর তোমাদের নেক্সট উইকের এক্সাম থাকবে। এবার বলো তোমাদের যা কোয়ারি আছে সেই কোয়ারিটা আগে ক্লিয়ার করে দিই, তারপর আজকের ক্লাস এন্ড করব। আচ্ছা, তোমাদের যদি কোয়ারি না থাকে তাহলে আজকে এন্ড করে দিচ্ছি, কিন্তু এন্ড করার আগে একটা জাস্ট একটু জিনিস তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমরা আমাকে যে ফিটা পে করো, এই ফিটা তোমরা মোটামুটি ভাবে আমাকে ডিসেম্বরে বা জানুয়ারিতে যারা এখনো পর্যন্ত পে করেছো আর কি, তো তোমরা যে অ্যাকাউন্ট থেকে পে করো নর্মালি, তো সেই অ্যাকাউন্টটা থেকে তো পে করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কখনো কোনো কারণে কোনো মাসে হোক তোমরা যদি ডিফারেন্ট কোনো অ্যাকাউন্ট থেকে আমাকে ফি পে করো আর কি, তাহলে একটু আমাকে আলাদা করে ইনফর্ম করে দেবে আর কি, যে কোন নাম থেকে বা কোন নামের অ্যাকাউন্ট থেকে তোমরা ট্যাক্সটা আমাকে পে করছো, ঠিক আছে, মানে ফিটা পে করছো, এইটা একটু আমাকে জানিয়ে দেবে। কারণ তোমরা অনেকে কয়েকজন রয়েছে যারা একটু তোমাদের নাম বাদ দিয়ে অন্য কোনো নামের অ্যাকাউন্ট থেকে হয়তো আমাকে ফি পে করো, সেটা আমার আসলে এন্ট্রি থাকে। যদি সেটার বাইরে অন্য কোনো নাম থেকে করো একটু আমাকে জানিয়ে দেবে, আদারওয়াইজ আমার একটু ট্র্যাক রাখতে অসুবিধে হয় আর কি, এটা একটু মাথায় রেখো প্রত্যেকে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা তো বলে দিলাম কি কি হবে, নোট তো তোমাদের দেওয়াই আছে। নেক্সট উইকে পরীক্ষা হোক, তারপর আবার আমরা ইনডাইরেক্ট ট্যাক্স থেকে নেক্সট দিনের ক্লাসটা শুরু করব। ওকে, লিভ করতে পারো আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। ওয়েলকাম। হ্যাঁ, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার।